আমি জানি আপনাদের সংসারের কষ্ট। টেপির বিয়ে দিতে হবে, কোথায় পাবেন টাকা? কোথায় পাবেন কি? আপনার রান্নার যেমন সুখ্যাতি, আপনার হোটেল খুব ভালো চলবে। 6 বছরের মধ্যে আমার টাকা আপনি আমায় ফেরত দিয়ে দেবেন। হাজারি মুগ্ধ হইয়া গেল অতসীর হৃদয়ের পরিচয় পাইয়া। বলিল, আচ্ছা, তুমি দিও টাকা, আমি নেব। হোটেল এই মাসেই আমি খুলব। তোমার মুখ দিয়ে ভগবান এ কথা বলেছেন মা। তোমরা নিষ্পাপ ছেলে মানুষ, তোমাদের মুখেই ভগবান কথা কন। আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অডিও বুক বাই মেহেদি। আজকে আপনাদের পড়ে শোনাব বিখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি সামাজিক উপন্যাস আদর্শ হিন্দু হোটেল। উপন্যাসটির প্রকাশকাল 1940। এই উপন্যাসে ইংরেজ সময়ের পটভূমিতে লেখক তৎকালীন ব্রাহ্মণ সমাজের একজন রাঁধুনি বামুন হাজারি ঠাকুরের জীবন কথা সুনিপুণভাবে তুলে ধরেছেন। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তাহলে শুনতে থাকুন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আদর্শ হিন্দু হোটেল। আজকে শুনবেন গল্পটির 3য় পর্ব। রাস্তার ধারে একটা লোক কাঠ ভাঙিতেছিল। হাজারি তাহাকে বলিল, সামনে কি বাজার আছে বাপু? লোকটা একবার হাজারের দিকে নীরবে চাহিয়া দেখিল, পরে বলিল, আপনি কি আলেন সিমলেতে? হ্যাঁ। ওখানে আপনাদের এত কুটুম্ব আছেন বুঝি? আপনারা ব্রাহ্মণ? পেন্নাময়ী, কোথায় যাবেন আপনি? হাজারি জানে পল্লীগ্রাম অঞ্চলে এইসব শ্রেণীর লোক তাহাকে অকারণে হাজার প্রশ্ন জিজ্ঞাসা করিয়া বিরক্ত করিয়া মারিবে, ইহাই ইহাদের স্বভাব। হাজারিও পূর্বে এই রকমই ছিল, কিন্তু রানাঘাট শহরে এতকাল থাকিয়া বুঝিয়াছে অপরিচিত লোককে এসব প্রশ্ন জিজ্ঞাসা করিতে নাই, বা করিলে লোকে চটে। হাজারি বর্তমান প্রশ্নকর্তার হাত এড়াইবার জন্য সংক্ষেপে 2-1টি কথার উত্তর দিয়া তাহাকে আবার জিজ্ঞাসা করিল, সামনে কি বাজার পড়বে বাপু? একগে যান, গোপালনগরের বড় বাজার পড়বে, ক্রোশ 2 আর আছেন। গোপালনগরের নাম হাজারির কাছে অত্যন্ত পরিচিত। এদিকের বড়গঞ্জ গোপালনগর, সকলেই নাম জানে। মধ্যাহ্ন ভোজনটা একটু বেশি হইয়া গিয়াছিল। রাত্রে খাইবার আবশ্যক নাই, একটু আশ্রয় পাইলেই হইল। সুতরাং হাজারির মন সম্পূর্ণ নিশ্চিন্ত ছিল। এ কয়দিন সে যেন নূতন জীবনযাপন করিতেছে। সকালে উঠিবার তাড়া নাই, পদ্মঝিয়ের মুখ নাড়া নাই, বেচু চক্রবর্তীর কাছে বাজারের হিসাব দিতে যাওয়া নাই। 10-এর কয়লা জলা অগ্নিকুণ্ডের তাতে বসিয়া সকাল হইতে বেলা 1টা এবং ওদিকে সন্ধ্যা হইতে রাত 12টা পর্যন্ত হাতাখুন্তি নাড়া নাই। বাঁচিয়াছে সে। পথের ধারে একটা গাছতলায় পাকা বেল পড়িয়া রহিয়াছে দেখিয়া হাজারি সেটা সংগ্রহ করিয়া লইল। কাল সকালে খাওয়া চলিবে। সব ভালো, কিন্তু তবুও হাজারির মনে হয় এ ধরনের ভবঘুরে জীবন তাহার পছন্দসই নয়। বৃথা ঘুরিয়া বেড়াইয়া কি হইবে? চাকরি জোটে তো ভালো, নতুবা এ ধরনের জীবন সে কতকাল কাটাইতে পারে? 1 মাসও নয়। সে চায় কাজ, পরিশ্রম করিতে সে ভয় পায় না। সে চায় কর্মব্যস্ততা, 2 পয়সা উপার্জন, নাম, উন্নতি। ইহার উহার বাড়ি খাইয়া বেড়াইয়া পথে পথে সময় নষ্ট করিয়া লাভ নাই। গোপালনগর বাজারে পৌঁছিতে বেলা গেল। বেশ বড় বাজার, অনেকগুলি ছোট বড় দোকান, ভালো ব্যবসার জায়গা বটে। হাজারি একটা বড় কাপড়ের দোকানের সামনের টিউবওয়েলে হাত মুখ ধুইয়া লইল। নিকটে একটা কালী মন্দির। মন্দিরের রোয়াকে বসিয়া সম্ভবত মন্দিরের পূজারী ব্রাহ্মণ হুকা টানিতেছে দেখিয়া হাজারি তামাক খাইবার জন্য কাছে গিয়া দাঁড়াইয়া বলিল,
একবার তামাক খাওয়াবেন? আপনারা ব্রাহ্মণ, বসুন, এই নিন। আপনি কি মন্দিরে মায়ের পুজো করেন? আজ্ঞে হ্যাঁ। আপনার কোথা থেকে আসা হচ্ছে? আমার বাড়ি গাংনাপুরের সন্নিকটে এরশোলা। রাঁধুনির কাজ করি। চাকরির চেষ্টায় বেরিয়েছি। এখানে কেউ রাঁধুনি রাখবে বলতে পারেন? একবারেই বড় কাপড়ের দোকানে গিয়ে খোঁজ করুন। ওরা বড় লোক, রাঁধুনি ওদের বাড়িতে থাকেই। বাবুর ছোট ভাইয়ের বিয়ে আছে, যদি এ সময় নতুন লোকের দরকার পড়ে। ওরা যাতে তিলি, বাজারের সেরা ব্যবসাদার, ধনী লোক। হাজারি কাপড়ের দোকানে ঢুকিয়া দেখিল একজন শ্যামবর্ণ দোহারা চেহারার লোক গদির ওপর বসিয়া আছে। সেই লোকটি যে দোকানের মালিক ইহা কেহ বলিয়া না দিলেও বোঝা যায়। হাজারিকে ঢুকিতে দেখিয়া লোকটি বলিল, আসুন, কি চাই? ওদিকে যান, ওহে দেখেনি কি নেবেন বলিয়া লোকটি দোকানের অন্য যে অংশে অনেকগুলি কর্মচারী কাজকর্ম ও কেনাবেচা করিতেছে সেদিকটা দেখাইয়া দিল। হাজারি বলিল, বাবু, দরকার আপনার কাছে। আমি রান্না করি, ব্রাহ্মণ। শুনলাম আপনার বাড়িতে রাঁধুনি রাখবেন, তাই। ও, আপনি রান্না করবেন? রাঁধতে জানেন ভালো? কোথায় ছিলেন এর আগে? আগে রানাঘাট হোটেলে ছিলাম 7 বছর। হোটেলে? হোটেলের কাজ আর বাড়ির কাজ এক নয়। খুব ভালো রান্না চাই। আপনি কি তা পারবেন? কলকাতা থেকে কুটুম্ব আসে প্রায়। হাজারি হাসিয়া ভাবিল, তুমি আর কি রান্না খেয়েছ জীবনে? কাপড়ের দোকান করেই মরেছ বই তো নয়। তেমন রান্না কখনো চোখেও দেখনি। মুখে বলিল, বাবু, একদিনের জন্য রেখে দেখুন না। রান্না ভালো না হয় এমনি চলে যাব, কিছু দিতে হবে না। দোকানের মালিক পাকা ব্যবসাদার, লোক চেনে। হাজারের কথার ধরন দেখিয়া বুঝিল এ বাজে কথা বলিতেছে না। বলিল, আচ্ছা, আপনি আমাদের বাড়ি যান। এই সামনের রাস্তা দিয়ে বরাবর গিয়ে বাদিকে দেখবেন বড় বাড়ি। ওরে নিতাই, তুই বাপু একবার যা তো ঠাকুরমশাইকে বাড়িতে শশধরের রাতে তুলে দিয়ে আয়। বলকে ইনি আজ থেকে রাঁধবেন, বুঝলি? নিয়ে যা। মাইনে টাইনে কিন্তু ঠাকুরমশাই পরে কাজ দেখে ধার্য হবে। হ্যাঁ, সে 2-4 দিন পরে হবে, তবে নিয়ে যা। প্রথম দিনের কাজেই হাজারি নাম কিনিয়া ফেলিল। বাড়ির কর্তা 10 টাকা বেতন ধার্য করিয়া দিলেন। তাহার গৃহিণী অসুস্থ প্রায় 12 মাস। উঠিতে বসিতে পারিলেও সংসারের কাজকর্ম বড় একটা দেখেন না। 2টি মেয়ের বিবাহ হইয়া গিয়াছে, তাহারা থাকে শ্বশুরবাড়ি। একটি 16-17 বছরের ছেলে স্কুলে পড়ে, আর একটি 8 বছরের ছোট মেয়ে। বাড়ির সকলেই ভালো লোক। এতদিন চাকরি করিয়া হাজারির যে খারাপ ধারণা হইয়াছিল পরের চাকরি সম্বন্ধে, এখানে আসিয়া তাহা চলিয়া গেল। ইহারা জাতিতে গন্ধ বণিক। বাড়ির সকলেই ব্রাহ্মণকে খাতির করিয়া চলে। হাজারির মৃদু স্বভাবের জন্য সে অল্প দিনের মধ্যে বাড়ির সকলের বিশেষ পাত্র হইয়া উঠিল। মাসখানেক কাজ করিবার পর হাজারি প্রথম বেতন পাইয়াই বাড়ি যাইবার ছুটি চাহিল। অনেক দিন বাড়ি যাওয়া হয় নাই। টেপিকে কতকাল দেখে নাই। দোকানের মালিক ছুটিও দিলেন। গোপালনগর স্টেশনে ট্রেনে চড়িয়া বাড়ি আসিতে প্রায় 3 আনা ট্রেন ভাড়া লাগে। মিছামিছি 3 আনা পয়সা খরচ করিয়া লাভ নাই। হাঁটা পথে মাত্র 7-8 ক্রোশ হাজারিদের গ্রাম, হাঁটিয়া যাওয়াই ভালো। বাড়ি পৌঁছিতে সন্ধ্যা হইয়া গেল। টেপি ছুটিয়া আসিয়া বলিল, বাবা এসো এসো, কোত্থেকে এলে এখন? তারপর সে ঘরের ভিতর হইতে পাখা আনিয়া বাতাস করিতে বসিয়া গেল। হাজারির মনে হইল তার সারা দেহ মন জুড়াইয়া গেল টেপির হাতের পাখার বাতাসে। টেপির জন্য খাটিয়া সুখ। যত কষ্ট যত দুঃখ রানাঘাট হোটেলের সব সে সহ্য করিয়াছে টেপির জন্য, ভবিষ্যতে আরও করিবে। যদি বংশীধর ঠাকুরের ভাগিনে সেই ছেলেটির সঙ্গে, যাক সেসব কথা। টেপি বলিল, বাবা, অতসী দিদি একদিন তোমার কথা বলছিল। আমার কথা? হরিচরণ বাবুর মেয়ে? হ্যাঁ বাবা, বলছিল তুমি অনেক দিন আসনি। চলো না, আজ যাবে?
ওখানে গিয়ে চা খাবে, এখন কলের গান শুনবে। এই সময় টেপির মা ঘাট হইতে গা ধুইয়া বাড়ি ফিরিল। হাসি মুখে বলিল, কখন এলে? হাজারি বলিল, এই তো খানিকক্ষণ। ভালো তো সব? টাকা পেয়েছিলে? হ্যাঁ, ভালো কথা। ওদের বাড়ির সতীশ বলছিল রানাঘাট থেকে পাঠানো 9 টাকা। তুমি এর মধ্যে কোথাও গিয়েছিলে নাকি? রানাঘাটের চাকরি করিনে তো, এখন আছি গোপালনগরে। বেশ ভালো জায়গায় আছি বুঝলে। গন্ধবণিকের বাড়ি, ব্রাহ্মণ বলে ভক্তিশ্রদ্ধা করে খুব। খাওয়া দাওয়া ভালো, কাপড়ের মস্ত দোকান, দিব্যি জলখাবার দেয় সকালে বিকেলে। টেপি বলিল, কি জলখাবার দেয় বাবা? এই ধরো কোনোদিন মুড়ি নারকেল, কোনোদিন হালুয়া। টেপির মা বলিল, বসো জিরো, চা নেই, তাহলে করে দিতাম। টেপি, যাবি মা সতীশদের বাড়ি? চা আছে। এই কথা বলিবার সময় টেপির মা ভুরু দুটি উপরের দিকে তুলিয়া এমন একটি ভঙ্গি করিল, যাহা শুধু নির্বোধ মেয়েরা করিয়া থাকে। দুটো চেয়ে নিয়ে আয়। টেপি বলিল, দরকার কি মা? আমি নিয়ে যাই না কেন বাবাকে অতসী দিদিদের বাড়ি? সেখানে চা হবে এখন, জলখাবার হবে এখন। দুবার টেপি অতসীদের বাড়ি যাইবার কথা বলিয়াছে, সুতরাং হাজারি মেয়ের মতে মত না দিয়া থাকিতে পারিল না। টেপির ইচ্ছা তাহার নিকট অনেকের হুকুমের অপেক্ষা শক্তিমান। হরিচরণ বাবু বৈঠকখানায় বসিয়াছিলেন। হাজারিকে যত্ন করিয়া চেয়ারে বসাইলেন। এসো এসো হাজারি, কবে এলে? ও টেপি, যা তো অতসী দিদিকে বলগে আমাদের চা দিতে। আমিও এখনো চা খাইনি। বাবু ভালো আছেন? হ্যাঁ, তুমি ভালো ছিলে? তোমার সেই হোটেলের কি হলো? রানাঘাটে আছো তো? হাজারি সংক্ষেপে রানাঘাটের চাকরি যাওয়া হইতে গোপালনগরে পুনরায় চাকরি পাওয়া পর্যন্ত বর্ণনা করিল। একসময় অতসী ও টেপি ঘরের মধ্যে ঢুকিয়া তাহাদের সামনের ছোট গোল টেবিলটাতে চা ও খাবার রাখিল। খাবার মাত্র 1 ডিশ, শুধু হাজারির জন্য। হরিচরণবাবু এখন কিছু খাইবেন না। হাজারি বলিল, বাবু আপনার খাবার? ও তুমি খাও, তুমি খাও। আমার এখন খেলে অম্বল হয়, আমি শুধু চা খাবো। হাজারি ভাবিল, এত বড় লোক, এত ভালো জিনিস ঘরে, কিন্তু খাইলে অম্বল হয় বলিয়া খাইবার জো নাই। এই বা কেমন দুর্ভাগ্য! বয়স 46 হইলে কি হয়, অম্বল কাহাকে বলে সে কখনো জানে না। ভূতের মতো খাটুনির কাছে অম্বল টম্বল দাঁড়াইতে পারে না, তবে খাবার জোটে না, এই যা দুঃখ। অতসী কিন্তু বেশ বড় রেকাবি সাজাইয়া খাবার আনিয়াছে। ঘি দিয়া চিরা ভাজা, নারকেল কোড়া, 2খানা গরম গরম বাড়ির তৈরি কচুরি ও খানিকটা হালুয়া, বড় পেয়ালার 1 পেয়ালা চা। অতসী এইটুকু জানে যে টেপির বাবা তাহার বাবার মতো অল্পভোজী প্রাণী নয়, খাইতে পারে এবং খাইতে ভালোবাসে। অবস্থাও উহাদের যে খুব ভালো তাহাও নয়। সুতরাং টেপির বাবাকে ভালো করিয়াই খাওয়াইতে হইবে। হরিচরণবাবু বলিলেন, তোমার হাজারি কাকাকে প্রণাম করেছ অতসী? হাজারি ব্যস্ত ও সংকুচিত হইয়া পড়িল। অতসী তাহার পায়ের ধুলা লইয়া প্রণাম করিতে সে চিরা ভাজা চিবাইতে চিবাইতে কি বলিল ভালো বোঝা গেল না। অতসী কিন্তু চলিয়া গেল না। সে হাজারির সামনে কিছু দূরে দাঁড়াইয়া তাহাকে ভালো করিয়া দেখিতেছিল। টেপি গল্প করিয়াছে, তাহার বাবা একজন পাকা রাঁধুনি। অতসীর কৌতূহলের ইহাই প্রধান কারণ। হরিচরণবাবু বলিলেন, এখন কদিন বাড়িতে আছো? আগে পরশু যাব। পরের চাকরি থাকলে তো চলে না। তোমার সেই হোটেল খোলার কি হলো? এখনো কিছু করতে পারিনি বাবু। টাকার জোগাড় না করতে পারলে তো বুঝতেই পারছেন। তাহলে ইচ্ছে আছে এখনো? ইচ্ছে আছে খুব। শীতকালের মধ্যে যা হয় করে ফেলব। অতসী বলিল, কাকা গান শুনবেন? হরিচরণবাবু ব্যস্ত হইয়া বলিলেন, আহা, আমি ভুলে গিয়েছি একদম। শোনো না হাজারি, অনেক নতুন রেকর্ড আনিয়েছি, নিয়ে এসো তো অতসী, শুনিয়ে দাও তোমার হাজারি কাকাকে। হাজারি ভাবিল, বেশ আছে ইহারা,
তাহার মতো খাটিয়া খাইতে হয় না, শুধু গান আর খাওয়া দাওয়া। সন্ধ্যা হইয়াছে। এ সময় উনুনে আঁচ দিয়া ধোয়ার মধ্যে ছোট্ট রান্নাঘরে বসিয়া মনিব গৃহিণীর ফর্দমতো তরকারি কুটিতেছে সে অন্য অন্য দিন। 12 মাসই তাহার এই কাজ। ঘরের মধ্যে আবদ্ধ হইয়া থাকিতে হয় 12 মাস বলিয়াই পথে বাহির হইলেই তাহার আনন্দ হয়। আর আনন্দ হইতেছে আজ। এমন চমৎকার সাজানো বৈঠকখানা, বড় আয়না, বেতমোড়া কেদারায় সে বসিয়া চা খাইতেছে। পাশে টেপি, টেপির বন্ধু কিশোরী মেয়েটি। কলের গান, যেন সব স্বপ্ন। কতদিন কুসুমের সঙ্গে দেখা হয় নাই। আজ রানাঘাট ছাড়িয়াছে প্রায় 4 মাসের ওপর। এই 4 মাস কুসুমকে সে দেখে নাই। টেপিও মেয়ে, কুসুমও মেয়ে। আর নতুন পাড়ার সেই বউটি, সেও তো আরেক মেয়ে। আজ কলের গানের সুমধুর সুরের ভাবুকতায় তাহার মন সকলের প্রতি দরদ ও সহানুভূতিতে ভরিয়া গিয়াছে। অনেকক্ষণ ধরিয়া কলের গান বাজিল। হরিচরণবাবু মধ্যে একবার বাড়ির ভিতর কি কাজে উঠিয়া গেলেন। তখন রহিল শুধু অতসী আর টেপি। বাবার সামনে বোধহয় অতসী বলিতে সাহস করিতেছিল না। হরিচরণবাবু বাড়ির মধ্যে চলিয়া গেলে হাজারিকে বলিল, কাকাবাবু, আমাকে রান্না শিখিয়ে দেবেন? হাজারি ব্যস্ত হইয়া বলিল, তা কেন দেব না মা, কিন্তু তুমি রান্না জানো নিশ্চয়ই, কি কি রাঁধতে পারো? অতসী বুদ্ধিমতী মেয়ে। সে বুঝিল যাহার সহিত কথা বলিতেছে রান্নার সম্বন্ধে সে একজন ওস্তাদ শিল্পী। সঙ্গীতের তরুণী ছাত্রী যেমন সংকোচের সহিত তাহার যশস্বী সঙ্গীত শিক্ষকের সহিত রাগরাগিনী সম্বন্ধে কথা বলে, তেমনি সসংকোচে বলিল, তা পারি সব। শুক্তুনি, চচ্চড়ি, ডাল, মাছের ঝোল। মা তো বড় একটা রান্নাঘরে যেতে পারেন না, তার মন খারাপ, আমাকেই সব করতে হয়। টেপি বলছিল আপনি নিরামিষ রান্না বড় চমৎকার করেন, আমায় দেবেন শিখিয়ে কাকাবাবু? টেপি বুঝি এইসব বলে তোমার কাছে? পাগলি মেয়ে কোথাকার, ওর কথা বাদ দাও। না কাকাবাবু, আমি অন্য জায়গাতেও শুনেছি আপনার রান্নার সুখ্যাতি, সবাই তো বলে। পরে আবদারের সুরে বলিল, আমাকে শেখাতে হবে কাকাবাবু, আমি যাচ্ছি নে। আমি টেপিকে প্রায় জিজ্ঞেস করি আপনি কবে আসবেন, আমি খোঁজ নেই, ও বলেনি আপনাকে? না কাকাবাবু, আমায় শেখান আপনি, আমার বড় শখ ভালো রান্না শিখি। হাজারি বলিল, ভালো রান্না শেখা একদিনে হয় না মা, মুখে বলে দিলেও হয় না। তোমার পেছনে আমায় লেগে থাকতে হবে অন্তত যারা 2 মাস 3 মাস, হাত ধরে বলে দিতে হবে তুমি রাঁধবে। আমি কাছে দাঁড়িয়ে তোমার ভুল শুধরে দেব, এ না হলে শিক্ষা হয় না। তুমি আমার টেপির মতো, তোমাকে ছেদে কথা বলে ফাঁকি দেব না মা। ছেলে মানুষ, শিখতে চাই, শিখিয়ে দিতে আমার অসাধ্য নয়, কিন্তু কি করে সময় পাবো যে তোমায় শেখাবো মা? অতসী সপ্রশংস দৃষ্টিতে হাজারির মুখের দিকে চাহিয়া তাহার কথা শুনিতেছিল। বিশেষজ্ঞ ওস্তাদের মুখের কথা, গুরুত্বপূর্ণ কথা, বাজে ছেদ কথা নয়, অনভিজ্ঞ আনারের কথাও নয়। তাহার চোখে হাজারি দরিদ্র রাঁধুনী বামুন পিতা নয়। যে ব্যবসা সে ধরিয়াছে সেই ব্যবসায় একজন অভিজ্ঞ ওস্তাদ পাকা শিল্পী। হাজারির প্রতি তাহার মন সম্ভ্রমে পূর্ণ হইয়া উঠিল। পরদিন হাজারি ঘুম হইতে উঠিয়া তামাক টানিতেছে। এমন সময় হঠাৎ অতসীকে তাহাদের বাড়ির মধ্যে ঢুকিতে দেখিয়া সে রীতিমতো বিস্মিত হইল। বড় মানুষের মেয়ে অতসী অসময়ে কি মনে করিয়া তাহার মতো গরিব মানুষের বাড়ি আসিল? টেপি বাড়ি ছিল না। টেপির মাও অতসীকে আসিতে দেখিয়া খুব অবাক হইয়াছিল। সে ছুটিয়া গিয়া তাহার বুদ্ধিতে যতটুকু আসে সেইভাবে জমিদার বাটির মেয়ের অভ্যর্থনা করিল। অতসী বলিল, কাকাবাবু বাড়ি নেই খুড়িমা? টেপির মা বলিল, মা এসো আমার সঙ্গে, ওই কোণের দাওয়ায় বসে তামাক কাটছে। টেপি কোথায়? সে মুলোর বীজ আনতে গিয়েছে সদগোপ বাড়িতে, এলো বলে। বসো মা বসো, দাঁড়াও আসনখানা পেতে। অতসী টেপির মার হাত হইতে আসনখানা ক্ষিপ্র ও চমৎকার ভঙ্গিতে
কাড়িয়া লইয়া এমন একটা সুন্দরভাবে হাসিয়া বলিল, রাখুন আসন খুড়িমা, ভারী আমি একেবারে গুরুটা করিলাম কিনা, তা আবার যত্ন করে আসন পেতে দিতে হবে। এই হাসি ওই ভঙ্গিমা সুন্দরী মেয়ে অতসীকে কি সুন্দরী দেখাইল। টেপির মা মুগ্ধ দৃষ্টিতে চাহিয়া রহিল অতসীর দিকে। ইতিমধ্যে হাজারি সেই স্থানে আসিয়া বলিল, কি মনে করে সকালে লক্ষ্মীমা? অতসী হাজারির কাছে গিয়া বলিল, আপনার সঙ্গে একটা কথা আছে। কি কথা মা? চলুন ওদিকে, একটু আড়ালে বলবো। হাজারি ভাবিয়াই পাইল না এমন কি গোপনীয় কথা অতসী তাহাকে আড়ালে বলিতে আসিয়াছে এই সকালবেলায়। দাওয়ায় ছাঁচতলার দিকে গিয়া বলিল, কি কথা মা? অতসী বলিল, কাকাবাবু, আপনি যদি কাউকে না বলেন তবে বলি। হাজারি বিস্মিত মুখে বলিল, বলবো না মা, বলো তুমি। আপনি হোটেল খুলবেন বলে বাবার কাছে টাকা ধার চেয়েছিলেন? হ্যাঁ, কিন্তু সে তো এবার নয়, সেবার। তোমায় কে বললে এসব কথা? সেসব কথা কিছু বলবো না, আমি আপনাকে টাকা দেব, আপনি হোটেল খুলুন। তুমি কোথায় পাবে? অতসী হাসিয়া বলিল, আমার কাছে আছে, 200 টাকা দিতে পারি। আমি জমিয়ে জমিয়ে করেছি, লুকিয়ে দেব, কিন্তু বাবা যেন জানতে না পারেন, কেউ জানতে না পারে। হাজারির চোখে জল আসিল। এ পর্যন্ত 3টি মেয়ে তাহার জীবনে আসিল, যাহারা সম্পূর্ণ নিঃস্বার্থভাবে তাহাকে তাহার উচ্চাশার পথে ঠেলিয়া দিতে চাইতেছে। 3 জনই সমান সরলা, 3 জনেই অনাত্মীয়া। তবে অতসী জমিদার বাড়ির সুন্দরী শিক্ষিতা মেয়ে, সে যে এতখানি টান টানিবে, ইহা সম্পূর্ণ অপ্রত্যাশিত ধরনের আশ্চর্য ঘটনা। হাজারি বলিল, কিন্তু তুমি এ কথা শুনলে কোথায়? বলতে হবে মা। অতসী হাসিয়া বলিল, সে কথা বলবো না, বলেছি তো। তাহলে টাকাও নেব না, আগে বলো কে বলেছে। আচ্ছা, নাম করলে তাকে কিছু বলবেন না তো? বলুন। কাকে কি বলবো বুঝতে পারছি না তো, বলা বলির কথা কি আছে এর মধ্যে? আচ্ছা, বলবো না, বলো তুমি। টেপি বলেছিল বাবার ইচ্ছে একটা হোটেল খোলেন। আমার বাবার কাছে নাকি টাকা চেয়েছিলেন ধার, তা বাবা দিতে পারেননি। দেখুন কাকাবাবু, দাদা মারা যাওয়ার পরে বাবার মন খুব খারাপ, ওকে বলা না বলা দুই সমান। আমি ভাবলাম আমার হাতে তো টাকা আছে, কাকাবাবুকে দিই গে, ওদের উপকার হবে। আমার কাছে তো এমনিই পড়ে আছে। আপনার হোটেল নিশ্চয়ই খুব ভালো চলবে, আপনারা বড়লোক হয়ে যাবেন। টেপিকে আমি বড় ভালোবাসি, ওর মনে যদি আহ্লাদ হয় আমার তাতে তৃপ্তি। টাকা বাক্সে তুলে রেখে কি হবে? মা, তোমার টাকা তোমার বাবাকে না জানিয়ে আমি নিতে পারিনি। অতসী যেন বড় দমিয়া গেল। হাজারির সঙ্গে সে অনেকক্ষণ ছেলে মানুষই তর্ক করিল। বাবাকে না জানাইয়া টাকা লইলে দোষ কি? শেষে বলিল, আমি টেপিকে এ টাকা দিচ্ছি। তা তুমি দিতে পারো না, তুমি ছেলে মানুষ, টাকা দেওয়ার অধিকার তোমার নেই মা। তুমি তো লেখাপড়া জানো, ভেবে দেখো। আচ্ছা, আমায় লাভের অংশ দেবেন তাহলে? হাজারের হাসি পাইল। কুসুম, গোয়ালা বাড়ির সেই বউটি, অতসী, সবাই এক কথা বলে। ইহারা সকলেই মহাজন হইয়া টাকা ব্যবসায় খাটাইতে চায়। মজার ব্যাপার তো। না মা, সে হয় না। তুমি বড় হও, শ্বশুরবাড়ি যাও, আশীর্বাদ করি রাজরানী হও, তখন তোমার এই বুড়ো কাকাবাবুকে যা খুশি দিও, এখন না। অতসী দুঃখিত হইয়া চলিয়া গেল। হাজারির ইচ্ছা হইল টেপিকে ডাকিয়া বকিয়া দেয়। এসব কথা অতসীর কাছে বলিবার তাহার কোনো দরকার ছিল না, কিন্তু অতসীর নিকট প্রতীক্ষাবদ্ধ আছে যে টেপিকে ইহা লইয়া কিছু বলিলেই অতসীর কানে গিয়া পৌঁছাইবে ভাবিয়া চুপ করিয়া গেল। সেদিন বিকালে গোয়ালাপাড়ায় বেড়াইতে গিয়া কুসুমের বাপের বাড়িতে শুনিল রানাঘাটে কুসুমের অত্যন্ত অসুখ হইয়াছিল। কোন রূপে এ যাত্রা সামলাইয়া গিয়াছে। সে কিছুই জিজ্ঞাসা করে নাই।
কথায় কথায় কুসুমের কাকা ঘনশ্যাম ঘোষ বলিল, মধ্যে রানাঘাটে 15 দিন ছিলাম দাদা ঠাকুর। সানার কাজে মাসটা বড় মন্দা। হাজারি বলিল, 15 দিন ছিলে? কেন হঠাৎ এ সময়? তারপরে ঘনশ্যাম কুসুমের কথাটা বলিল। হাজারির কেবল মনে হইতে লাগিল কুসুমের সঙ্গে কতদিন দেখা হয় নাই, একবার তাহার সহিত দেখা করিতে গেলে কেমন হয়। মনটা অস্থির হইয়া উঠিয়াছে তাহার অসুখের খবর শুনিয়া। জীবনে ওই একটি মেয়ের ওপর তাহার অসীম স্নেহ ও শ্রদ্ধা। ইচ্ছা হইল কুসুমের সম্বন্ধে ঘনশ্যামকে সে অনেক কিছু জিজ্ঞাসা করে, কিন্তু তাহা করা চলিবে না। সে মনের আকুল আগ্রহ মনেই চাপিয়া শুধু কেবল উদাসীনভাবে জিজ্ঞাসা করিল, এখন সে আছে কেমন? তা এখন আপনার বাপ মায়ের আশীর্বাদে সেরে উঠেছে, তবে বড় কষ্ট যাচ্ছে সংসারের। দুধ দই বেচে তো চলা তো। আজ মাসখানেকের ওপর শয্যাগত অবস্থা। এইদিকে আমার সংসারের কাণ্ড তো দেখতেই পাচ্ছেন। কোত্থেকে কি করি দাদা ঠাকুর। হাজারি এ সম্বন্ধে আর কিছু বলিল না, যেন কুসুমের সম্বন্ধে তাহার সকল আগ্রহ ফুরাইয়া গেল। বাড়ি ফিরিবার পথে হাজারি ভাবিল রানাঘাটে তাহাকে যাইতেই হইবে। কুসুমের অসুখ শুনিয়া সে চুপ করিয়া থাকিতে পারিবে না। কালই একবার সে রানাঘাট যাইবে। পথে অতসীর পিতা হরিবাবুর সঙ্গে দেখা। তিনি মোটা লাঠি হাতে করিয়া বেড়াইতে বাহির হইয়াছিলেন। হাজারিকে দেখিয়া বলিলেন, এই যে হাজারি, কোথা থেকে ফিরছ? তা এসো আবার ওখানে, চলো চা খাবে। বৈঠকখানায় হাজারিকে বসাইয়া হরিবাবু বলিলেন, বসো, আমি বাড়ির ভেতর থেকে আসছি, তারপর দুজনে একসঙ্গে চা খাওয়া যাবে। যতদিন বাড়ি আছো আসা যাওয়া একটু করো হে, কেউ তো আসে না। একলাটি সারা দিন বসে বসে আর সময় কাটে না। দাঁড়াও, আসছি। হরিবাবু বাড়ির মধ্যে চলিয়া যাইবার কিছুক্ষণ পরে অতসী একখানা রেকাবিতে খানকতক লুচি, বেগুন ভাজা এবং একটু আখের গুড় লইয়া আসিল। হাজারির সামনের টেবিলে রেকাবি রাখিয়া বলিল, আপনি ততক্ষণ খান কাকাবাবু, চা দিয়ে যাচ্ছি। হাজারি বলিল, বাবু আসুন আগে। বাবা তো খাবার খাবেন না, তিনি খাবেন শুধু চা। আপনি খাবারটা ততক্ষণ খেয়ে নিন, চা একসঙ্গে দেব। অতসী চলিয়া গেল না, কাছেই দাঁড়াইয়া রহিল। হাজারি একটু অস্বস্তি বোধ করিতে লাগিল। বলিবার কিছু খুঁজিয়া না পাইয়া বলিল, টেপি আজ আসেনি মা? না, এবেলা তো আসেনি। হাজারি আর কিছু কথা না পাইয়া নীরবে খাইতে লাগিল। খাইতে খাইতে একবার চোখ তুলিয়া দেখিল অতসী এক দৃষ্টে তাহার দিকে চাহিয়া আছে। অতসী সুন্দরী মেয়ে, টেপির বন্ধু হইলেও বয়সে টেপির অপেক্ষা 4-5 বছরের বড়। এ বয়সে সুন্দরী মেয়ের সহিত নির্জন ঘরে অল্পক্ষণ কাটাইবার অভিজ্ঞতাও হাজারির নাই। সে রীতিমতো অস্বস্তি বোধ করিতে লাগিল। অতসী হঠাৎ বলিল, কাকাবাবু, আপনি আমার ওপর রাগ করেননি তো? হাজারি থতমত খাইয়া বলিল, রাগ? রাগ কিসের মা? ও বেলার ব্যাপার নিয়ে? না না, এতে আবার রাগ হবার কিছু নেই, বরং তোমারই। না, শুনুন কাকাবাবু, আমি তারপর ভেবে দেখলাম আপনি আমার টাকা নিলে খুব ভালো করতেন। জানেন, আমার দাদা মারা যাওয়ার পর আমি কেবলই ভাবি দাদা বেঁচে থাকলে বাবার বিষয় আমি পেতাম না, কিন্তু এখন আমি পাবো। কিন্তু ভগবান জানেন কাকাবাবু, আমি 1 পয়সা চাই নে বিষয়ের। দাদা বিষয় ভোগ করতে তো করতে, নয়তো বাবা বিষয় যা খুশি করে দিয়ে যান, উড়িয়ে যান, পুড়িয়ে যান, দান করুন। আমার যেন এ মনে না হয় আজ দাদা থাকলে এ বিষয়ে আমি পেতাম না, দাদাই পেত। বিষয়ের জন্যে যেন দাদার ওপর কোনো দিন আমার নিজের হাতে যা আছে তাও উড়িয়ে দেব। অতসীর চোখ জলে টলটল করিয়া আসিল। সে চুপ করিল। হাজারি সান্ত্বনার সুরে বলিল, না মা, ওসব কথা কিছু ভেবো না। তোমার বাবা মাকে তুমি বুঝিয়ে রাখবে।
তুমি ওদের একমাত্র বাঁধন। তুমি ওরকম হলে কি চলে? ছি মা। হাজারি সত্যই অবাক হইয়া গেল। ভাবিল, এইটুকু মেয়ে, কি উঁচু মন দেখো। বড় বংশ নইলে আর বলেছে কাকে? এ কি আর বেচুবাবুর হোটেলের পদ্মঝি? হাজারি বলিল, আচ্ছা মা, আমাকে টাকা দেবার তোমার ঝোঁক কেন হলো বলো তো? তোমরা মেয়েরা যদি ভালো হও তো খুবই ভালো, আর মন্দ হও তো খুবই মন্দ। আমায় তুমি বিশ্বাস করো মা? আপনি বুঝে দেখুন, না হলে আপনাকে টাকা দিতে চাইব কেন? তোমার বাবাকে না জানিয়ে দেবে? বাবাকে জানালে দিতে দেবেন না, অথচ আমার টাকা পড়ে রয়েছে। আপনার উপকার হবে। আমি জানি আপনাদের সংসারের কষ্ট। টেপির বিয়ে দিতে হবে। কোথায় পাবেন টাকা? কোথায় পাবেন কি? আপনার রান্নার যেমন সুখ্যাতি, আপনার হোটেল খুব ভালো চলবে। 6 বছরের মধ্যে আমার টাকা আপনি আমায় ফেরত দিয়ে দেবেন। হাজারি মুগ্ধ হইয়া গেল অতসীর হৃদয়ের পরিচয় পাইয়া। বলিল, আচ্ছা, তুমি দিও টাকা, আমি নেব। হোটেল এই মাসেই আমি খুলব। তোমার মুখ দিয়ে ভগবান এ কথা বলেছেন মা। তোমরা নিষ্পাপ ছেলে মানুষ, তোমাদের মুখেই ভগবান কথা কন। অতসী হাসিয়া বলিল, তাহলে নেবেন ঠিক? ঠিক বলছি। এবার ঘুরে জায়গা দেখে আসি। রানাঘাট যাচ্ছি কাল সকালেই। হয় সেখানে, নয়তো গোয়ারির বাজারে জায়গা দেখব। খবর পাবে তুমি। আবার ঘুরে আসছি 3-4 দিনের মধ্যেই। অতসী বলিল, বাবার আহ্নিক করা হয়ে গিয়েছে, বাবা আসবেন। আপনি বসুন, আমি আপনাদের চা নিয়ে আসি। শুনুন কাকাবাবু, আপনি যেদিন বাবার কাছে হোটেলের জন্য টাকা চান, আমি সেদিন বাইরে দাঁড়িয়ে সব শুনেছিলাম। সেই থেকে আমি ঠিক করে রেখেছি আমার যা টাকা জমানো আছে আপনাকে তা দেব। আচ্ছা বলো তো মা, একটা সত্যি কথা, আমার ওপর তোমার এত দয়া হলো কেন? বলবো কাকাবাবু? আপনার দিকে চেয়ে দেখে আমার মনে হতো আপনি খুব সরল লোক আর ভালো লোক। আমার মনে বড় কষ্ট হয় আপনাকে দেখলে, সত্যি বলছি। তবে দয়া বলছেন কেন? আমি আপনার মেয়ের মতো না? বলিয়াই অতসী এক প্রকার কুণ্ঠা ও লজ্জা মিশ্রিত হাসি হাসিল। হাজারি বলিল, তুমি আর জন্মে আমার মা ছিলে, তাই দয়ার কথা বলছি, নইলে কি সন্তানের ওপর এত মমতা হয়? তুমি সুখে থাকো, রাজরানী হও, এই আশীর্বাদ করছি। আমি তোমার গরিব কাকা, এর বেশি আর কি করতে পারি? অতসী আগাইয়া আসিয়া হঠাৎ নিচু হইয়া হাজারির পায়ের ধুলা লইয়া প্রণাম করিল এবং আর একটুও না দাঁড়াইয়া তৎক্ষণাৎ বাড়ির মধ্যে চলিয়া গেল। রাত্রে সারা রাত্রি হাজারি ঘুমাইতে পারিল না। অতসীর মতো বড় ঘরের সুন্দরী মেয়ের স্নেহ আদায় করার মধ্যে একটা নেশা আছে। হাজারিকে সে নেশায় পাইয়া বসিল। তাহার জীবনের এক অদ্ভুত ঘটনা। সকালে উঠিয়া সে রানাঘাটে রওনা হইল। বেশি নয়, 5-6 মাইল রাস্তা। হাঁটিয়া বেলা 8:30টার সময় স্টেশনের নিকটে সেগুন বনে গিয়া পৌঁছাইল। রেলবাজারের মধ্যে ঢুকিতেই তাহার ইচ্ছা হইল একবার তাহার পুরাতন কর্মস্থানে উকি মারিয়া দেখিয়া যায়। আজ প্রায় 5 মাস সে রানাঘাট ছাড়া। দূর হইতে বেচু চক্রবর্তীর হোটেলের সাইনবোর্ড দেখিয়া তাহার মন উত্তেজনায় ও কৌতূহলে পূর্ণ হইয়া উঠিল। গত 6 বৎসরের কত স্মৃতি জড়ানো আছে ওই টিনের চালওয়ালা ঘরখানার সঙ্গে। হোটেলের গদি ঘরে ঢুকিয়া প্রথমেই সে বেচু চক্রবর্তীর সম্মুখে পড়িয়া গেল। বেলা প্রায় 10:30। খরিদ্দার আসিতে আরম্ভ করিয়াছে। বেচু চক্রবর্তী পুরনো দিনের মতো গদি ঘরে তক্তপোষের ওপর হাত বাক্সের সামনে বসিয়া তামাক খাইতেছেন। হাজারি প্রণাম করিয়া দাঁড়াতেই তিনি বলিলেন, আরে এই যে হাজারি ঠাকুর, কি বলে করে, কোথায় আছো আজকাল? ভালো আছো বেশ? হাজারি এক মুহূর্তে আবার যেন বেচু চক্রবর্তীর বেতনভোগ রাঁধুনি বামুনে পরিণত হইল। তেমনি ভয়, সংকোচ ও মনিবের প্রতি সম্ভ্রমের ভাব তাহার সারা দেহ মনে হঠাৎ কোথা হইতে যেন উড়িয়া আসিয়া ভর করিল।
সে পুরনো দিনের মতো কাচুমাচু ভাবে বলিল, আগে তা আপনার কৃপায় একরকম। আগে তা বাবু বেশ ভালো আছেন? আজকাল আছো কোথায়? আগে গোপালনগরে কুণ্ডুবাবুদের বাড়িতে আছি। বাড়ির কাজ? কদ্দিন আছো? এই 4 মাস আছি বাবু। তা বেশ, তবে সেখানে মাইনে আর কত পাও? হোটেলের মতো মাইনে কি করে দেবে গেরস্ত ঘরে? বিজু চক্রবর্তীর এই কথার মধ্যে হাজারি এক ধরনের সুরের আঁচ পাইল। ব্যাপার কি? বিজু চক্রবর্তী কি আবার তাহাকে হোটেলে রাখিতে চান? তাহার কৌতূহল হইল, শেষ পর্যন্ত দেখাই যাক না কি দাঁড়ায়। সে বিনীতভাবে বলিল, ঠিক বলেছেন বাবু, তা তো বেশি নয়। গেরস্ত বাড়ি কোথা থেকে এত বেশি মাইনে দেবে? তারপর কি এখন আমাদের এখানে এসেছ ঠাকুর? আগে হ্যাঁ বাবু। কি মনে করে বলবে তো থাকবে এখানে? হাজারি কিছুমাত্র না ভাবিয়াই বলিল, সে বাবুর দয়া। তা বেশ বেশ, থাকো না কেন? পুরনো লোক, বেশ তো। যাও, কাজে লেগে যাও। তোমার কাপড় চোপড় এনেছ? কই? না বাবু, আগে থেকে কি করে আনি? সেসব গোপালনগরে রয়েছে। চাকরিতে দয়া করে রাখবেন কি না রাখবেন না জেনে কি করে সেসব। আচ্ছা আচ্ছা, যাও যাও, ভেতরে যাও। রতন ঠাকুরের অসুখ করেছে, বংশী একা আছে। তুমি কাজে লাগো এবেলা থেকেই। ভাঙা ভাঙটো এ মাসের কটা দিনের মাইনে তুমি আগাম নিও। হাজারি কৃতজ্ঞতার সহিত বেচু চক্রবর্তীকে আরেকবার ঘাড় খুব নিচু করিয়া হাত জোর করিয়া প্রণাম করিয়া কলের পুতুলের মতো রান্নাঘরের দিকে চলিল। সামনেই বংশী ঠাকুর। তাহাকে দেখিয়া বংশী অবাক হইয়া চাহিয়া রহিল। হাজারি বলিল, বাবু ডেকে বহাল করলেন যে ফের? ভালো আছো বংশী? তোমার সেই ভাগ্নিটি ভালো আছে? বংশী বলিল, আরে এসো এসো হাজারিদা, তোমার কথা প্রায় হয়। তুমি বেশ ভালো আছো? এতদিন ছিলে কোথায়? ডেকে কি চাপিয়েছ? সরো, হাতাটা দাও। এখনো মাছ হয়নি বুঝি? যাও, তুমি গিয়ে মাছটা চড়িয়ে দাও। তেলের বরাদ্দ সেই রকমই আছে না বেড়েছে? বংশী বলিল, একবার টেনে নিও একটু, অনেক দিন পরে যখন এলে। দাঁড়াও, ডালটায় নুন দেওয়া হয়নি এখনো, দিয়ে দাও। বলিয়া সে দরমার আড়ালে গাজা সাজিতে গেল। চুপি চুপি বলিল, তোমায় বহাল করেছি কি আর সাধে? এদিকে তুমি চলে যাওয়াতে হোটেলের ভয়ানক দুর্নাম। সেই কলকাতার বাবুরা 2-3 দল এসেছিল। যেই শুনলে তুমি এখানে নেই, তারা বললে সেই ঠাকুরের রান্না খেতেই এখানে আসা। সে যখন নেই, আমরা রেলের হোটেলে খাবো। হাটুরে খদ্দেরও অনেক ভেঙে গিয়েছে যদুবারুজ্যের হোটেলে। তোমায় বাবু বহাল করলেন কেন জানো? যদুবারুজ্যের হোটেলে তোমাকে পেলে লুফে নেয় এক্ষুনি। তোমার অনেক খোঁজ করেছে ওরা। বংশীর হাত হইতে গাজার কলিকা লইয়া দম মারিয়া হাজারি কিছুক্ষণ চক্ষু বুজিয়া চুপ করিয়া রহিল। কি হইতে কি হইয়া গেল? চাকুরি লইতে তো সে রানাঘাট আসে নাই, কিন্তু পুরাতন জায়গায় পুরাতন আবেষ্টনীর মধ্যে আসিয়া সে বুঝিয়াছে এতদিন তাহার মনে সুখ ছিল না। এই বেচু চক্রবর্তীর হোটেল, এই দরমার বেড়া দেওয়া রান্নাঘর, এই পাথুরে কয়লার স্তূপ, এই হাতাবেরি, এই তার অতি পরিচিত স্বর্গ। ইহাদের ছাড়িয়া কোথায় সে যাইবে? ভগবান এমন সুখের দিনও মানুষের জীবনে আনিয়া দেন। বংশীর হাতে কলিকা ফিরাইয়া দিয়া সে খুশির সহিত বলিল, নাও, আর একবার টান দিয়ে নাও। ডালে সম্বরা দিগে, এবেলা এখনো বাজার আসেনি নাকি? বংশী বলিল, মাছটা কেবল এসেছে, তরকারি পাতি এলো বলে। গোবরা গিয়েছে। গোবরা নতুন চাকর, বেশ লোক, আমার ওপর ভারী ভক্তি। এলে দেখো এখন। এই সময়ে 3য় শ্রেণীর টিকিট লইয়া জন 2 খরিদ্দার খাইবার ঘরে ঢুকিতেই হাজারি অভ্যাস মতো পুরাতন দিনের ন্যায় হাঁকিয়া বলিল, বসুন বাবু, জায়গা করাই আছে, নিয়ে যাচ্ছি। বসে পড়ুন। মাছ এখনো হয়নি এত সকালে, কিন্তু শুধু ডাল আর ভাজা। বংশী, ভাত নিয়ে এসো হে, ডালটায় সম্বরা দিয়ে নিই। বেলা এদিকে প্রায় 10টা বাজে। কৃষ্ণনগরের গাড়ি আসবার সময় হলো,
আজকাল স্টেশনের কদ্দের আনে কে? হাজারি যেন দেহ মনে নতুন বল ও উৎসাহ পাইয়াছে। হাজার হোক, শহর বাজার জায়গাটা রানাঘাট, কত লোকজন, গাড়ি, হৈ হৈ, ব্যস্ততা, রেলগাড়ি, গাড়ি ঘোড়া, এখানে একবার কাটাইয়া গেলে কি অন্য জায়গায় কারো ভালো লাগে? একটা জায়গার মতো জায়গা। এমন সময় একজন কালো মতো ছোকরা চাকর তরকারি বোঝাই ঝুড়ি মাথায় রান্নাঘরে নিচু হইয়া ঢুকিল। পিছনে পিছনে পদ্মঝি। পদ্মঝি বলিতে বলিতে আসিতেছিল, বাবা, বেগুন আর কেনবার জোর এই রান্নাঘাটের বাজারে। 8 পয়সা করে বেগুনের শের বুবারতে কে শুনেছে কবে? যত বেটা পরে জুটে বাজার একেবারে আগুন করে রেখেছি। সব চললে কলকাতা, সব চললে কলকাতা। তা গরিব গুরব লোক কেনেই বাকি আর খাই বাকি। ও বংশী, জুড়িটা ধরে নামা ওর মাথা থেকে। দরজার চৌকাঠে পা দিয়াই সে সম্মুখে থালায় অন্ন পরিবেশনরত হাজারিকে দেখিয়া থমকিয়া দাঁড়াইয়া একেবারে যেন কাঠ হইয়া গেল। হাজারি পদ্মঝিকে দেখিয়াই থতমত খাইয়া গেল। তার পুরাতন ভয় কোথা হইতে সেই মুহূর্তেই আসিয়া জুটিল। সে কাষ্ঠ হাসি হাসিয়া আমতা আমতা সুরে বলিল, এই যে পদ্ম দিদি, ভালো আছো বেশ? আমি। পদ্মঝি বিস্ময়ের ভাবটা সামলাইয়া লইয়া বংশী ঠাকুরের দিকে চাহিয়া বলিল, জুড়িটা নামিয়ে নেও না ঠাকুর, ও সঙ্গের মতো দাঁড়িয়ে রইল জুড়ি মাথায়। মা চলো। তারপর হাজারের দিকে তাচ্ছিল্যের ভাবে চাহিয়া বলিল, কখন এলে? আজই এলাম পদ্ম দিদি। আজ এবেলা এখানে থাকবে? বংশী ঠাকুর বলিল, হাজারিকে যে বাবু বল করেছেন আবার, ও এখানে কাজ করবে। পদ্মঝি কঠিন মুখে বলিল, তা বেশ। রান্নাঘরে আর না দাঁড়াইয়া সে বাহিরে চলিয়া গেল। বংশী ঠাকুর অনুচ্চ স্বরে বলিল, পদ্ম দিদি চটেছে, বাবুর সঙ্গে এইবার এক চোট বাঁধবে। পদ্মকে সারা দুপুর আর রান্নাঘরের দিকে দেখা গেল না। হাজারের মন ছটফট করিতেছিল, কতক্ষণে কাজ সারিয়া কুসুমের সঙ্গে গিয়া দেখা করিবে। সে দেখিল সত্যই হোটেলের খরিদ্দার কমিয়া গিয়াছে। পূর্বে যেখানে বেলা 2:30টার কমে কাজ মিটিত না, সেখানে আজ বেলা 1টার পরে বাহিরের খরিদ্দার আসা বন্ধ হইয়া গেল। হাজারি বলিল, হ্যাঁ বংশী, 3rd ক্লাসের টিকিট মোট 30খানা। আগে যে 70-75খানা একবেলাতেই হতো। এত খদ্দের গেল কোথায়? বংশী ঠাকুর বলিল, তবুও তো আজকাল একটু বেড়েছি। মধ্যে আরও পড়ে গিয়েছিল, 20খানা 3rd ক্লাসের টিকিট হয়েছে, এমন দিনও গিয়েছে। লোক সব যায় যদুবারজ্যের হোটেলে। ওদের এই বেলা 100, ও বেলা 60-70 খদ্দের। হাটের দিন আরও বেশি। আর খদ্দের তাকে কোথা থেকে বলো? মাছের মুড়ো কোনো দিন খদ্দেররা চেয়েও পাবে না। বড় মাছ কাটা হলে মুড়ো নিয়ে যাবেন পদ্ম দিদি, আমাদের কিছু বলবার নেই, জানোই। তার উপর আজকাল যা চুরি শুরু করেছে পদ্ম দিদি, সেসব কথা এরপর বলবো, এখন কে নাও আগে। হোটেল হইতে খাওয়া দাওয়া সারিয়া হাজারি বাহির হইয়া মোড়ের দোকানে 1 পয়সার বিড়ি কিনিয়া ধরাইল। চূর্ণির ধারে তাহার সেই পরিচিত গাছতলাটার কত দিন বসা হয় নাই, সেখানে গিয়া আজ বসিতে হইবে। পথে রাধাবল্লভ তলায় সে ভক্তি ভরে প্রণাম করিল। আজ তাহার মনে যথেষ্ট আনন্দ। রাধাবল্লভ ঠাকুর জাগ্রত দেবতা, এমন দিনও তাহাকে জুটাইয়া দিয়াছেন। আজ ভোরে যখন বাড়ি হইতে বাহির হইয়াছিল, সে কি ইহা ভাবিয়াছিল? অস্বপনের স্বপন। চোর বলিয়া বদনাম রটাইয়া যাহারা তাড়াইয়াছিল, আজ তাহারাই কিনা যাচিয়া তাহাকে চাকরিতে বহাল করিল। চূর্ণী নদীর ধারে পরিচিত গাছতলাটায় বসিয়া সে বিড়ি টানিতে টানিতে 1 পয়সার বিড়ি শেষ করিয়া ফেলিল মনের আনন্দে। কুসুমের বাড়ি এখন সব ঘুমাইতেছে। গৃহস্থ বাড়িতে দেখাশোনা করিবার এ সময় নয়। বেলা কখন পড়িবে? অন্তত 4টা না বাজিলে কুসুমের ওখানে যাওয়া চলে না। এখনো 1.5 ঘণ্টা দেরি। গোপালনগরে কুণ্ডু বাড়ি হইতে তাহার কাপড়ের পুটুলিটা একদিন
গিয়া আনিতে হইবে। গত মাসের মাহিনা বাকি আছে। দেয় ভালো, না দিলে আর কি করা যাইবে। আজ একটু রাত থাকিতে উঠিবার দরুন তার ভালো ঘুম হয় নাই। তাহার উপরে অনেক দিন পরে হোটেলের খাটুনি, 5 ক্রোশ পায়ে হাঁটিয়া স্বগ্রাম হইতে রানাঘাট আসা প্রভৃতির দরুন হাজারীর শরীর ক্লান্ত ছিল। গাছতলার ছায়ায় কখন সে ঘুমাইয়া পড়িয়াছে। যখন ঘুম ভাঙিল তখন সূর্যের দিকে চাহিয়া তাহার মনে হইল 4টা বাজিয়া গিয়াছে। কিছুক্ষণের মধ্যে সে কুসুমের বাড়ির দরজায় গিয়া কড়া নাড়িল। কুসুম নিজে আসিয়াই খিল খুলিল এবং হাজারীকে দেখিয়া অবাক হইয়া বলিল, জ্যাঠামশাই, কোথা থেকে? আসুন আসুন। তারপরেই সে নিচু হইয়া হাজারীর পায়ের ধুলা লইয়া প্রণাম করিল। হাজারী হাসি মুখে বলিল, এসো এসো মা, কল্যাণ হোক। ছেলেপিলে সব ভালো তো? এত রোগা হয়ে গিয়েছ! ইস, তোমার কাকার মুখে তোমার বড় অসুখের কথা শুনলাম। কুসুম বাড়ির মধ্যে তাহাকে লইয়া গিয়া ঘরের মেঝেতে শতরঞ্চি পাতিয়া বসাইল। বলিল, ভয় নাই জ্যাঠামশাই, মরছি না এত শিগগির। আপনি সেই যে গেলেন, আর কোনো খবর নেই। অসুখের সময় আপনার কথা কত ভেবেছি জানেন জ্যাঠামশাই। মরেই যদি যেতাম, দেখা হতো আর। অকত্যে আপদ না হলে মরেই তো। ছি ছি মা, ওরকম কথা বলতে আছে? কোথায় ছিলেন এতদিন আপনি? আজ কোথা থেকে এলেন? এরজোলা থেকে। কুসুম ব্যস্ত হইয়া বলিল, হেঁটে এসেছেন বুঝি? খাওয়া হয়নি? হাজারী হাসিয়া বলিল, ব্যস্ত হইও না মা, বলছি সব। সকালে বেরিয়েছিলাম এরজোলা থেকে। বলি যাই একবার রানাঘাট, তোমার সঙ্গে দেখা করবার ইচ্ছে খুব হলো। রেলবাজারে যেমন বাবুর হোটেলে দেখা করতে যাওয়া, অমনি বাবু বহাল করলেন কাজে। যেখানে কাজ সাঙ্গ করে চূর্ণির দ্বারে বেরিয়ে এই আসছি। ওমা, আমার কি হবে? ওরা আবার আপনাকে ডেকে বল করেছে? তবে মিথ্যে চুরির অপবাদ দিয়েছিল কেন? পদ্ম আছে তো? পদ্ম নেই তো যাবে কোথায়? আছে বলে আছে, খুব আছে। পরে গর্বের সুরে বলিল, আমায় না নিলে হোটেল যে এইদিকে চলেই না। কদ্দের পত্র তো অর্ধেক ফর্সা, সব উঠেছে গিয়ে বারুজ্জে মশায়ের হোটেলে। হাজার হোক হোটেলের মালিক, সুতরাং তাহার মনিবের সমশ্রেণীর লোক। হাজারী যদু বারুজ্জের নামটা সমীহ করিয়াই উচ্চারণ করিল। কুসুম যেন অবাক হইয়া খানিকটা দাঁড়াইয়া রহিল। পরে হঠাৎ ব্যস্ত হইয়া উঠিয়া বলিল, বসুন জ্যাঠামশাই, আসছি আমি। না না, শোনো, এখন খাওয়া দাওয়ার জন্য যেন কিছু করো না। আপনি বসুন তো, আসছি আমি। কোনো কথাই খাটিল না। কুসুম কিছুক্ষণ পরে এক বাটি গরম সর দুধ ও 2খানি বরফি সন্দেশ রেকাবিতে করিয়া আনিয়া হাজারীর সামনে রাখিল। একটু জল সেবা করুন। ওই তোমার দোষ, বারণ করে দিলেও শোনো না। কুসুম হাসি মুখে বলিল, কথা শুনবো এখন পরে, দুধটা সেবা করুন সবটা। ভালো দুধ, বাড়ির গরুর। কখন ঘন করে জাল দিয়েছি, দুপুর থেকে আকার উপর বসানো ছিল। তুমি বড় মুশকিলে ফেললে দেখছি মা। না। হাজারীকে পান সাজিয়া দিয়া কুসুম বলিল, জ্যাঠামশাই, হোটেল ভালো লাগছে? তা মন্দ লাগছে না, আজ বেশ ভালোই লাগলো। তবে ভাবছি কি জানো মা, এই রেলবাজারে আরেকটা হোটেল বেশ চলে। শুধু বেশ চলে না জ্যাঠামশাই, খুব ভালো চলে। আপনার নিজের নামে হোটেল দিলে সব হোটেল কানা পড়ে যাবে। তোমার তাই মনে হয় মা? হ্যাঁ, আমার তাই মনে হয়। খুলুন আপনি হোটেল। আর একজনও এ কথা বলেছে কালই, তোমার মতো সেও আরেক মেয়ে আমার, আমাদের গায়েরই। কে জ্যাঠামশাই? হরিবাবুর মেয়ে, অতসী ওর নাম, টেপির বন্ধু। খুব ভাব দুজনে। সে আমায় কাল বলছিল, আমাদের বাবুর মেয়ে? আমি দেখিনি কখনো। বয়স কত? ওরা নতুন এসেছে গায়ে, কোথা থেকে দেখবে? বয়স 16-17 হবে।
বড় ভালো মেয়েটি। সবাই যখন বলছে তাই করুন আপনি, টাকা আমি দেব। অতসীও দেবে বলেছে। দুজনের কাছে টাকা নিলে জাকিয়ে হোটেল দেব, কিন্তু ভয় হয় তোমার ব্যাঙের আদুলি নিয়ে শেষে যদি লোকসানে যায় তবে একুল ওকুল দুকুল গেল। বরং অতসী বড় মানুষের মেয়ে, তার 200 টাকা গেলে কিছু আসে যাবে না। না, আমার টাকাও কাটিয়ে দিতে হবে, সে শুনছি নে। আমি দুজনের টাকাই নেব। কাল থেকে জায়গা দেখছি, রও। তবে টাকা গেলে আমায় দোষ দিও না। জ্যাঠামশাই, আপনি হোটেল খুললে টাকা ডুববে না আমি বলছি। এরপরেও যদি ডুবে তবে আর কি হবে, আপনার দোষ দেব না। উঠিবার সময় কুসুম বলিল, জ্যাঠামশাই, পরশু সংক্রান্তির দিন বাড়িতে সত্যনারায়ণের সিন্নি দেব ভাবছি। আপনি এখানে রাত্রে সেবা করবেন। তা কি করে হবে মা, আমি রাতে 12টার কম ছুটি পাব না। তবে তার পরদিন দুপুরে বেলা 1টার সময় আসবেন, আমি লুচি বেজে রাখব, আপনি এসে তরকারি করে নেবেন। কথা রইল, আসতে হবে কিন্তু জ্যাঠামশাই। হোটেলে ফিরিয়া সে বড় ডেকে রান্না চাপাইয়া দিল। বংশী ঠাকুর এবেলা এখনও আসে নাই। হাজারি অত্যন্ত খুশির সহিত চারোদিকে চাহিয়া দেখিতে লাগিল সেই অত্যন্ত পরিচিত পুরাতন রান্নাঘর। এমনকি একখানা পুরনো লোহার খুন্তি 5 মাস আগে টিনের চালের বাতার গায়ে সেই গুজিয়া রাখিয়া গিয়াছিল, এখনও সেখানা সেই স্থানেই মরিচা পড়া অবস্থায় গোজাই রহিয়াছে। সেই বংশী, সেই রতন, সেই পদ্মদিদি। বংশী আসিয়া ঢুকিল। হাজারি বলিল, আজ পেঁপে কুটিয়ে দাও তো বংশী, একবার পেঁপের তরকারি মন দিয়া রাধি অনেক দিন পরে। একদিনে বারুজ্জে মশাইয়ের হোটেল কানা করে দেব। গদির ঘরে পদ্মঝিয়ের গলার আওয়াজ পাইয়া বংশী বলিল, ও পদ্মদিদি, শোনো এদিকে, ও পদ্মদিদি। পদ্মঝি 3rd ক্লাসের খাওয়ার ঘর পার হইয়া রান্নাঘরের মধ্যে আসিয়া ঢুকিয়া বলিল, কি হয়েছে? বংশী বলিল, কি কি রান্না হবে এবেলা? হাজারি বলেছে পেঁপের তরকারি রাঁধবে ভালো করে। 2-একটা ভালো মন্দ আমাদের দেখাতে হবে আজ থেকে। পেঁপে তো রয়েছে, কি বলো? পদ্মঝি বলিল, পেঁপে কাল হবে, আজ এবেলা বিলিতি কুমড়ো হোক, আর কুচো মাছের ঝোল করো। সাতানা শের চিংড়িও বেলা গিয়েছে, এবেলা দেখি কি মাছ পাওয়া যায়। হাজারি বলিল, পদ্ম দিদি, আজ একটু মাংস হোক না। পদ্মঝি এতক্ষণ পর্যন্ত হাজারির সঙ্গে সরাসরিভাবে বাক্যালাপ করে নাই। সারাদিনের মধ্যে এই প্রথম তাহার দিকে চাহিয়া বলিল, মাংস বুধবার রয়ে গিয়েছে, আজ আর হবে না, বরং শনিবার দিনে হবে। হাজারি অত্যন্ত পুলকিত হইয়া উঠিল পদ্ম তাহার সহিত কথা বলাতে, এবং পুলকের প্রথম মুহূর্ত কাটিতে না কাটিতেই তাকে একেবারে বিস্মিত ও চকিত করিয়া দিয়া পদ্মঝি জিজ্ঞাসা করিল, এতদিন কোথায় ছিলে ঠাকুর? হাজারি সাগ্রহে বলিল, আমার কথা বলছো পদ্মদিদি? হ্যাঁ, গোপালনগরে কুণ্ডবাবুদের বাড়ি। আমি ছুটি নিয়ে বাড়ি এসেছিলাম, তারপর রানাঘাটে আজ এসেছিলাম বেড়াতে। তা বাবু বললেন, বেশ, তাকো না, তবে বাইরে জিনিসপত্র নিয়ে যেতে পারবে না বলে দিচ্ছি। ওসব একদম বন্ধ করে দিয়েছেন বাবু। যা পারো এখানে কেউ, বুঝলে? না, বাইরে নিয়ে যাব কেন পদ্মদিদি? তা নিয়ে যাব না। তোমার সেই কুসুম কেমন আছে? দেখা করতে যাওনি? পদ্মঝিয়ের কণ্ঠস্বরে বিরূপ ও শ্লেষের আভাস। হাজারি লজ্জিত ও অপ্রতিভভাবে উত্তর দিল, কুসুম? হ্যাঁ, তা কুসুম ভালোই। পদ্মঝি অন্যদিকে মুখ ফিরাইয়া বোধ হয় যেন হাসিল, অন্তত হাজারির তাহাই মনে হইল। পদ্মঝি ঘর হইতে বাহির হইয়া যাইতেই বংশী বলিল, যাক, চাকরি তোমার পাকা হয়ে গেল হাজারিদা। দুপুরের পর আমরা চলে গেলে বোধহয় কর্তাকে নিতে পরামর্শ হয়েছে। চলো, এক চিলিম সাজা যাক। হাজারি হাসিল। সব দিকেই ভালো, কিন্তু পদ্মদিদি কুসুমের কথাটা তুলিল কেন আবার ইহার মধ্যে? ভারী ছোট মন, ছি। বংশী বাহির হইতে চাপা গলায় ডাকিল, ও আজারিদা,
এসো টেনে নাও এক টান। গাজায় কষিয়া দম মারিয়া হাজারি আসিয়া আবার রান্নাঘরে বসিতেই হঠাৎ অতসীর মুখখানা তাহার চোখের সামনে ভাসিয়া উঠিল। দুর্গা প্রতিমার মতো মেয়ে অতসী, কেমনটি চমৎকার! তাহার কাকাবাবু গাঁজা খায়, অতসী যদি দেখিত। ওই জন্যই তো গ্রামে সে কখনো গাঁজা খায় না। ছেলেপিলের সামনে বড় লজ্জার কথা। অতসী টাকা দিতে চাহিয়াছে, হোটেল তাহাকে খুলিতেই হইবে। কথাটা একবার বংশীকে বলিবে। বংশী ও রতন ভালো লোক দুজনেই, তাহাদের বিশ্বাস করা যায়। দুজনেই তাহাকে ভালোবাসে। বংশীকে বলিল, আজকাল রাত্রিরে টক হয়? সব দিন হয় না। এখন নেবু সস্তা, নেবু দেওয়া হয় পয়সায় 6-7টা পাতি নেবু। একটা কিছু করে দেখাতে হবে তো। বড়ির টক করব ভেবেছিলাম। তুমি ভাবলে কি হবে? পদ্মদিদি পাশ করলে তো তবে হাড়িতে উঠবে। ভুলে গেলে নাকি আইন কানুন হাজারিদা? হাজারি হো হো করিয়া হাসিয়া উঠিল, বলিল, একটু চা করে খেয়ে নিলে হতো না? আছে তোর জোর? বংশী বলিল, খাবে? আমি দিচ্ছি সব ঠিক করে। ডাল চড়িয়ে গরম জল এই গটিতে কেটে রেখো আতা দিয়ে। চিনি আছে, চা নিয়ে নিচ্ছি। মনে আছে আর বছর আমাদের চা খাওয়া? আদার রস করেও দেব এখন। আধ ঘন্টার মধ্যে হাজারি ও বংশী মনের আনন্দে কলাই করা বাটিতে করিয়া চা খাইতেছিল। ভূতগত খাটুনির মধ্যেও ইহাতেই আনন্দ কি কম! হাজারি এক দৃষ্টে আগুনের দিকে চাহিয়া চিন্তিত মুখে বলিল, যেখানেই যার মন টেকে, বুঝলে বংশী? গোপালনগরে সন্ধেবেলা রোজ ওদের মন্দিরে ঠাকুরের শেতল হয়। তার সন্দেশ, ফল কাটা, মুগের ডাল ভিজে খেতে দিত আমাকে। চা আমি করে নিতাম উনুনে, কিন্তু তাতে কি এমন মজা ছিল? একা একা বসে রান্নাঘরে চার খাবার খেতাম, মন হু হু করত, খেয়ে সুখ ছিল না। আজ শুধু চা খাচ্ছি, তাই যেন কত মিষ্টি। রাত হইয়াছে। স্টেশনের প্ল্যাটফর্মে একখানা গাড়ির আওয়াজ পাইয়া হাজারি বলিল, ও বংশী, কেষ্টনগর এলো যে, ডালে কাটা দিয়ে নাও। সঙ্গে সঙ্গে কোবরা চাকর খাবার ঘর হইতে হাঁকিল, তার কেলাস 2 তালা। উত্তেজনায় হাজারির সারা দেহ কেমন করিয়া উঠিল। কি কাজের ভিড়, কি লোকজনের হইচই, কি ব্যস্ততা! ইহার মধ্যেই তো মজা। তা নয় গোপালনগরের মতো পাড়া জায়গায় কুণ্ডুদের বৃহৎ নিস্তব্ধ অট্টালিকার মধ্যে নিস্তব্ধ রান্নাঘরের কোণে বসিয়া কড়িকাঠ গুনিতে গুনিতে, আর বাড়ির পিছনের বাগানের তেঁতুল গাছে বাদুর ঝোলা ডালপালার দিকে চাহিয়া রান্না করা, সে কি তাহার পোষায়? সে হইল শহরের মানুষ। সংক্রান্তির পরের দিন কুসুমের বাড়ি বেলা প্রায় 12টার সময় সে নিমন্ত্রণ রাখিতে গেল। বংশী ঠাকুরকে বলিয়া একটু সকাল সকাল হোটেল হইতে বাহির হইল। কুসুম গোয়ালঘরের নতুন উনুনে আলাদা করিয়া কপির ডালনা রাঁধিতেছে। একখানা কলার পাতায় খানকতক বেগুন ভাজা ও একটা পাথরের খোড়ায় ছোলার ডাল। শুদ্ধাচারে সব করিতে হইতেছে বলিয়াই পাথরের খোড়া ও কলাপাতা ইত্যাদির ব্যবস্থা। হাজারি দেখিয়া মনে মনে হাসিয়া ভাবিল, কুসুমের কাণ্ড দেখো, তা কি হোটেলে? কত ছোঁয়া লেপা হয়ে যায় তার ঠিক নেই। ও আবার নেয়ে ধুয়ে ধোয়া কাপড় পরে গুরু ঠাকুরের মতো যত্ন করে রাখতে বসেছে। কুসুম সলজ্জ হাসিয়া বলিল, জ্যাঠামশাই, এখনো হয়নি, একটু দেরি আছে। আমি কিন্তু তরকারি সব রেঁধেছি, আপনি শুধু বসে যাবেন। হাজারি বলিল, তুমি তরকারি রাঁধলে যে বড়, সে কথা তো ছিল না। আমি তোমার তরকারি খাবো কেন? ঠকাতে পারবেন না জ্যাঠামশাই, কোনো তরকারিতে নুন দিননি। নুন না দিলে খেতে আপনার আপত্তি কি? ভাবলাম আপনি অত বেলা এসে তরকারি রাঁধবেন, সে বড় কষ্ট হবে। লুচি বাজার আর কি হাঙ্গামা, দেরি তো হবে তরকারি রাঁধতে, তাই নিয়ে বসে। নুন দাওনি? না মা, তুমি হাসালে দেখছি। আলুনি তরকারি খাওয়াবে তোমার বাড়ি? আর গোয়ালার মেয়ে হয়ে আমি নিজের হাতে রান্না তরকারি খাই আপনার জাত মেরে দেব? নরকে পৌঁছতে হবে না আমাকে তার জন্যে? হাজারি হো হো করিয়া হাসিয়া উঠিল, বলিল,
দাও ময়দাটা, মেখে নেই ততক্ষণ। সব ঠিক আছে জ্যাঠামশাই, কিচ্ছু করতে হবে না আপনাকে। আপনি বরং শুধু নেচি কেটে লুচিগুলো বেলে দিন। কপিটা হয়ে গেলে চাটনি রাঁধব, তারপর লুচি বেজে গরম গরম। ওতে কি জ্যাঠামশাই, ও কি? হাজারি গায়ের চাদরের ভিতর হইতে একটা শালপাতার ঠোঙা বাহির করিতে করিতে আমতা আমতা করিয়া বলিল, এই কিছু নতুন গুড়ের সন্দেশ। আজ 1 তারিখে ও মাসের কদিনের মাইনেটা দিলে কি না, তাই ভাবলাম একটুখানি মিষ্টি। কুসুম রাগ করিয়া বলিল, এ আপনার বড্ড অন্যায় কিন্তু জ্যাঠামশাই। আপনার কি সবে চাকরির মাইনে? আমার জন্য খরচ করে সন্দেশ না কিনলে আর চলতো না? আপনার দণ্ড করতে আমার এখানে সেবা করতে বলেছি? না, এসব কি ছেলে মানুষই আপনার? হাজারি শালপাতার ঠোঙাটি দাওয়ার প্রান্তে অপরাধীর মতো সংকোচের সহিত নামাইয়া রাখিয়া বলিল, আমার কি ইচ্ছে করে না মা তোমার জন্য কিছু আনতে? বাবা মেয়েকে খাওয়ায় না বুঝি? হাজারের রকম সকম দেখিয়া কুসুমের হাসি পাইলেও সে হাসি চাপিয়া রাগের সুরেই বলিল, না, বাড়ি চটে গিয়েছি, পয়সা হাতে এলে আপনি খরচ করার জন্য হাত চুরচুর করে বুঝি? বাড়ি বড় লোক হয়েছেন বুঝি? ও মাসে 60টা দিন কাজ করে কত মাইনে পেয়েছেন যে 1 টাকার সন্দেশ আনলেন আপনি? হাজারি চুপ করিয়া অপ্রতিভ মুখে বসিয়া রহিল। আসুন এদিকে, এই আসনখানায় বসুন, ময়দাটা নেচি করুন এবার। মা কাহাকে অত বকিতেছে দেখিয়া কুসুমের ছেলে মেয়ে কোথা হইতে আসিয়া সামনের উঠানে দাঁড়াইতে হাজারি ঠোঙা হইতে সন্দেশ লইয়া তাহাদের হাতে কিছু কিছু দিয়া বলিল, যাক, নাতি নাতনি তো আগে খাক, মেয়ে খায় না খায় বুঝবে পরে। পরে কুসুমের দিকে ফিরিয়া বলিল, নাও হাত পাতো, আর রাগ করে না। কুসুম এবার আর হাসি চাপিয়া রাখিতে পারিল না, বলিল, আমি রাত্রে রাত্রে খাবো? কেন, আলগোছে? না। কেন? আমি বুড়ো মাগি, বোঝের আগে পেশাদ পেয়ে বসি থাকি আর কি। হাজারি বুঝিল তাহার খাওয়া না হইয়া গেলে কুসুম কিছুতেই খাইবে না। সে বিনা বাক্য ব্যয়ে লুচির ময়দা লইয়া বসিয়া গেল। কুসুম বলিল, হোটেল খুলবার কি করলেন? গোপাল ঘোষের তামাকের দোকানের পাশে ওই ঘরখানা 9 টাকা ভাড়া বলে, দেখেছ ঘরখানা? কুসুম উৎফুল্ল হইয়া বলিল, কবে খুলবেন? সামনের মাসে। টাকা দেবে তো? কুসুম গলার সুর নিচু করিয়া বলিল, আস্তে আস্তে, কেউ শুনবে। তোমার শাশুড়ি কই? আমি যেতে পারলাম না বাইরে, তাই দুধ নিয়ে বেরিয়েছে, এলো বলি। বাদ ছেড়েছে? মরচের মাদুলি নিয়ে এখন ভালো আছে, আগে মধ্যে দিন কতক পঙ্গু হয়ে পড়েছিল, তার চেয়ে ঢের ভালো। আপনার জায়গা করি দিয়ে ওগুলো বেজে ফেলুন, গরম গরম দেব। হাজারি খাইতে বসিল। কুসুম কাছে বসিয়া কখনো লুচি কখনো তরকারি দিতে দিতে বলিল, আপনি তরকারিতে বেশি করে নুন মেখে খান, রান্না চমৎকার হয়েছে মা। থাক, আপনার আর। হোটেল যেদিন খুলব সেদিন তোমায় নিজের হাতে রেঁধে খাওয়াবো। না, ওসব করতে দেব না, বুঝে সুঝে চলতে হবে না। টাকা নিয়ে বুতনন্দি কাণ্ড করবেন? কিছু করব না, তুমি চেনো না আমায়। আমার জন্য 1 পয়সা খরচ করতে পারবেন না, আমি বলে দিচ্ছি, তাহলে আপনার সঙ্গে কথাবার্তা বন্ধ করে দেব, ঠিক? 15 দিন পরে হাজারি স্বগ্রামে সংসারের খরচপত্র দিতে গেল। বৈকালে হরিবাবুর বাড়ি বেড়াইতে গিয়া দেখিল হরিবাবু বৈঠকখানায় আরও 2টি অপরিচিত ভদ্রলোকের সহিত বসিয়া কথা বলিতেছেন। তাহাকে দেখিয়া বলিলেন, এই যে এসো হাজারি, বসো বসো। এরা এসেছেন কলকাতা থেকে অতসীকে দেখতে। তুমি এসেছ, ভালোই হয়েছে। রাত্রে আমার এখানে কেউ আজ। অতসীর তাহা হইলে বিবাহ? যদি ইতিমধ্যে তার বিবাহ হইয়া যায়, সে শ্বশুরবাড়ি চলিয়া গেলে টাকা কড়ির ব্যাপার চাপা পড়িয়া যাইবে। হাজারি একটু দমিয়া গেল। 8 ঘণ্টা পরে হরিবাবু বলিলেন, আমি সান্দানিকটা সেরে আসি, আপনাদের ততক্ষণ চা দিয়ে যাক। ভদ্রলোক 2 জন বলিলেন, তিনি ফিরিয়া আসিলে একত্রে চা খাওয়া যাইবে। তাহারা ততক্ষণ একবার নদীর ধারে বেড়াইয়া আসিবেন।
অল্পক্ষণ পরেই অতসী আসিয়া বৈঠকখানায় বাড়ির ভিতরের দিকের দরজা হইতে একবার সন্তর্পণে উকি মারিয়া ঘরের মধ্যে ঢুকিল। এসো এসো মা, ভালো আছো? আপনি ভালো আছেন কাকাবাবু? গোপালনগর থেকে আসছেন? না মা, আমি গোপালনগরে আর নেই তো। রানাঘাটের সেই হোটেলে আবার কাজ নিয়েছি যে, ওরা ডেকে বহাল করলে। করবে না? আপনার মতো লোক পাবে কোথায়? আমায় এবার একটা কিছু শিখিয়ে দিয়ে যান কাকাবাবু, আপনার নাম করব চিরকাল। মা, এ হাতে কলমের জিনিস, বলে দিলে তো হবে না, দেখিয়ে দিতে হবে। তার সুবিধে হবে কি? আমি এর আগেও তো তোমাকে বলেছি এ কথা। কাল আপনার বাড়ি যাব এখন, টেপিকে বলবেন। তাকে নিয়ে এলেন না কেন? তাকে নিয়ে আসবেন, সেও আমাদের এখানে রাত্রে খাবে। অতসী একটু পরেই চলিয়া গেল, কারণ আগন্তুক ভদ্রলোক দুটির গলার আওয়াজ পাওয়া গেল বাড়ির বাহিরের রাস্তার দিকে। পরদিন সকালে টেপির মা উঠান ঝাড় দিতেছে, এমন সময় অতসী বাড়ির উঠানের মাচাতলা হইতে ডাকিল, টেপি, ও টেপি। টেপির মা তাড়াতাড়ি হাতের ঝাঁটা ফেলিয়া সেখানে আসিয়া উপস্থিত হইল। জমিদারের মেয়ে অতসী গ্রামের কাহারও বাড়ি বড় একটা যায় না। তাহাদের মতো গরিব লোকের বাড়ি যে যাতায়াত করিতেছে, ইহা ভাগ্যের কথাও বটে, গর্ব করিয়া লোকের কাছে পরিচয় দিবার মতো কথাও বটে। হাসিয়া বলিল, টেপি বাসন নিয়ে পুকুরে গিয়েছে, এইসো বসো মা। কাকাবাবু কোথায়? হাজারি কাল রাত্রে অতসীদের বাড়ি গুরুতর আহার করিলেও আজ হাঁটিয়া 3 ক্রোশ পথ রানাঘাট যাইবে। এই অজুহাতে বড় এক বাটি চাল ভাজা নুন লঙ্কা সহযোগে ঘরের ওদিকের দাওয়ায় বসিয়া চর্বণ করিতেছিল। অতসী পাছে এদিকে আসিয়া পড়ে এবং তাহার চাল ভাজা খাওয়া দেখিয়া ফেলে। সেই ভয়ে বাটিটা সে তাড়াতাড়ি কোচার কাপড় দিয়া চাপা দিল। অতসী আসিয়া বলিল, কই কাকাবাবু কোন দিকে বসে? ওহ, খুব সময়ে চাল ভাজার বাটি ঢাকিয়া ফেলিয়াছে সে। অতসী তাহাকে রাক্ষস ভাবিত। রাত্রের ওই ভীষণ খাওয়ার পরে সকাল হইতে না হইতেই, এই যে মা, কি মনে করে এত সকালে? আপনি আমাদের বাড়ির দুপুরে খাবেন তাই বলতে বলে দিলেন বাবা? মা, আমি এক্ষুনি বেরোচ্ছি রানাঘাট, ছুটি তো নেই। আর কাল রাতে যে খাওয়া হয়েছে তাতে। তবে টেপি আর খুড়িমা খাবেন, ওদের নেমন্তন্ন, আমি বলে যাচ্ছি ওদের। বলিয়া অতসী দাওয়ায় উঠিয়া নিজেই পিঁড়ি পাতিয়া বসিয়া গেল দেখিয়া হাজারি প্রমাদ গণিল। একে সময় নাই, 10টার মধ্যে হোটেলে পৌঁছিয়া রান্না চাপাইতে হইবে। এক বাটি চাল ভাজা চিবাইতেও তো সময় লাগে। হতভাগা মেয়েটা সব মাটি করিল। বাটিটা লুকাইয়া বসিয়া থাকাই বা কতক্ষণ চলে? অতসী বলিল, কাকাবাবু, আমার সঙ্গে যদি আপনার আর দেখা না হয়? কেন দেখা হবে না? অতসী লাজুক মুখে বলিল, ধরুন যদি আমি এখান থেকে যদি। বুঝেছি মা, ভালোই তো, আনন্দের কথাই তো। আপনারা তাড়াতে পারলে বাঁচেন তা জানি। মার মুখেও সেই এক কথা, বাবার মুখেও সেই এক কথা। সে যা হয় হবে, আমি তা বলছি নে। আমি বলছি আপনি আজ থেকে যান। আমি যে কথা দিয়েছিলাম আপনার কাছে, সেই টাকা মনে আছে তো? আপনাকে তা আজ দিয়ে দেই। যদি বলেন তো এক্ষুনি আনি, আমার মনের ভার কমে যায়। তারপর যেখানে আপনারা আমাকে বিদায় করে দেবেন। ও কি মা, বিদায় তোমায় কেউ করছে না, অমন কথা বলতে নেই। কিন্তু টাকা নিতান্তই দেবে তাহলে? যখন বলেছি তখন আপনি কি ভেবেছিলেন কাকাবাবু আমি মিথ্যে বলছি? তা ভাবিনি। আচ্ছা ধরো, এমন তো হতে পারে আমি হোটেল খুলে লোকসান দিলাম, তখন তোমার টাকা তো শোধ দিতে পারবো না। আমি তো বলেছি, না দিতে পারেন তাই কি? আপনি বসুন, আমি টাকা নিয়ে আসি। আধ ঘন্টার মধ্যে অতসী ফিরিল। সন্তর্পণে আঁচলের গেরো খুলিয়া তাহাকে 200 টাকার খুচরা নোট গুনিয়া দিতে দিতে বলিল, এই রহিল, আমার টাকা ফেরত দিতে হবে না। টেপির বিয়ে দেবেন সে টাকায়। আমি যাই, লুকিয়ে চলে এসেছি, বাবা খুঁজবেন আবার। রানাঘাট যাইতে সারা পথ হাজারি অন্যমনস্কভাবে চলিল। বেশ মেয়ে অতসী,
ভগবান ওর ভালো করুন। তাহার মন বলিতেছে, ওর হাত দিয়া যে টাকা আসিয়াছে সে টাকায় ব্যবসা খুলিলে লোকসান হইবে না। স্বয়ং লক্ষ্মী যেন তাহার হাতে আসিয়া টাকা গুজিয়া দিয়া গেলেন। হোটেলে পৌঁছিয়া সে দেখিল রান্নাঘরে বংশী ঠাকুর ডাল চাপাইয়া একা বসিয়া আছে। তাহাকে দেখিয়া বলিল, আরে এসো হাজারিদা, বড্ড বেলা করলে যে, বড় ডেকে ভাতটা চাপাও। নেবে নাকি একটু দম দিয়ে? তা নাও না, সাজু কি, আমি ডাল দেখছি। একটু পরে গাজার কলিকাটি হাজারির হাতে দিয়া বংশী বলিল, একটা বড় কাজের বায়না এসেছে, নেবে? আন্দুলের ঘোষেদের বাড়ি রাস হবে, 7 দিনের ঠিকে কাজ। বোদে বিহেন, সন্দেশ বিহেন, রান্না, এই সব। 2 টাকা মজুরি দিন, কোরাকি বাদে। হাজারি বলিল, বংশী, একটা কথা বলি তোমায়। আমি হোটেল খুলছি রানাঘাটের বাজারে। কাউকে বলো না কথাটা, তোমাকে আসতে হবে আমার হোটেলে। কথাটা ঠিক শুনিয়াছে বলিয়া বংশীর যেন মনে হইল না। সে অবাক হইয়া উহার দিকে চাহিয়া বলিল, হোটেল খুলবে তুমি? হ্যাঁ, আমি নাকি তোমার বেয়াই? বংশী বলিল, কি পাগলের মতো কথা বলছো আজারিদা? কলকে রাখো, আর টান দিও না। রেলবাজারে একটা হোটেল খুলতে কত টাকা লাগে তুমি জানো? কত টাকা বললে তোমার মনে হয়? 500 টাকার কম তো নয়। 400-তে হয় না? আপাতত চলবে, কিন্তু কে তোমায় 400 টাকা? উত্তরে কোচার কাপড়ের গেরো খুলিয়া হাজারি বংশীকে নোটের তারা দেখাইয়া বলিল, এই দেখছো তো, 200 টাকা এতে আছে, জোগাড় করে এনেছি। এখন লাগো গাছ কোমর বেঁধে। তোমার অংশ থাকবে যদি প্রাণপণে চালাতে পারো। তোমায় ফাঁকি দেব না। আজ থেকেই বাড়ি দেখো, 15 টাকা পর্যন্ত ভাড়া দেব, আর 200 টাকাও জোগাড় আছে। বংশী ঠাকুর মুখের মধ্যে একটা অস্পষ্ট শব্দ করিয়া বলিল, ভেলা আমার মানি করে। হাজারিদা, এসো তোমায় কোলে করে নাচি। এক অস্ত্রে বেচু চক্রবর্তী বধ, পদ্মদিদি বধ, যদু বারুজ্যে বধ। চুপ চুপ, চলো, ছুটির পরে দুজনে ঘর দেখা যাক। তামাকের দোকানের পাশে ওই ঘরখানা 9 টাকা ভাড়া বলে। জায়গাটা ভালো। আচ্ছা, বাজার কেমন বংশী? বাজার ভালো। নতুন আলু সস্তা হলে আরও সুবিধা হবে। নতুন আলু উঠল বলে, কেবল মাছটা এখনো আকড়া। ঘর দেখার পর একটা ফর্দ করে ফেলা যাক, এসো। থালা বাসন বালতি জ্বালা শিলনোড়া বটি। আজ খাওয়াও হাজারিদা, মাইরি একটা কাজের মতো কাজ করলে। আচ্ছা, টাকা পেলে কোথায় বলো না? পরে বলবো সব, তার ঢের সময় আছে। এখন আগেকার কাজ আগে করো। পদ্মজি হঠাৎ রান্নাঘরে ঢুকিয়া বলিল, বেশ তো, দুটিতে বসে খোশ গল্প চলছে। ওদিকে মাছ ডাঙায়, তরকারি ডাঙায় এখনই লোক খেতে আসবে। গোবরা চাকর হাঁকিল, থার কেলাস 1 থালা। পদ্মজি বলিল, ওই এলো তো, এখনো মাছ ভাজা পর্যন্ত হলো না যে, তাই দিয়ে বাদ দেবে। এদিকে গাজার দোয়ায় তো রান্নাঘর অন্ধকার, সব তাড়াতে হবে, তবে হোটেল চলবে। কর্তার কেঁদে নেই কাজ, তাই যত হার আবাতে উনপাজুরে গাঁজাখোর আবার জুটিয়ে এনে আতাবেরে হাতে দিয়েছি। বংশী ঠাকুর বলিল, রাগ করো কেন পদ্ম দিদি? কাল রাতের বাসি মাছ ভেজে রেখেছি। থারকালাসের খদ্দের যারা সকালে খায়, তাই চিরকাল খেয়ে আসছে। হাজারি বংশীর দিকে চাহিয়া বলিল, না বংশী, দই এনে দাও, সেও ভালো। বাসি মাছ দিও না, ওতে নাম খারাপ হয়ে যায়। ও থাক। পদ্মজি ঝাঁঝের সহিত বলিল, দইয়ের পয়সা তুমি দিও তবে ঠাকুর, হোটেল থেকে দেওয়া হবে না। তুমি বেলা করে বাড়ি থেকে এলে বলি তো মাছ হলো না। বংশী ঠাকুর একা কত দিকে যাবে? হাজারি চুপ করিয়া রহিল। হোটেলের ছুটির পর হাজারি চূর্ণীর ঘাটে যাইবার পথে রাধাবল্লভতলায় বারবার নমস্কার করিয়া গেল। ঠাকুর রাধাবল্লভ এতদিন পরে যেন মুখ তুলিয়া চাহিয়াছেন। তাহার সেই প্রিয় গাছটির তলায় বসিয়া হাজারি কত কি কথা ভাবিতে লাগিল। অতসী টাকা দিয়া গিয়াছে, অতসী টাকা দিয়াছে, তাহার বাড়ি বহিয়া আসিয়া টাকা দিয়াছে। হয়তো সে হোটেল খুলিতে দেরি করিত, কিন্তু আর দেরি করা চলিবে না। অতসী মায়ের কাছে কথা দিয়াছে,
সে কথা রাখিতে হইবেই তাহাকে। রানাঘাট বেশ লাগে তাহার। বেচুবাবুর হোটেল তো একমাত্র জায়গা যেখানে তাহার মন ভালো থাকে, জীবনটা শান্তিতে কাটাইতেছি বলিয়া মনে হয়। এই রানাঘাটের রেলবাজার ছাড়িয়া সে কোথাও যাইতে পারিবে না, এখানেই হোটেল খুলিবে, অন্যত্র নয়। বৈকালের দিকে সে কুসুমের বাড়ি গেল। কুসুম বলিল, আজকে এলেন? আসুন আসুন। হাজারি হাসি মুখে বলিল, একটা জিনিস রাখতে হবে মা। কি? হাজারি পেট কোচর হইতে 200 টাকার নোট বাহির করিয়া বলিল, রেখে দাও। কুসুম অবাক হইয়া বলিল, কোথায় পেলেন? ভগবান দিয়েছেন, হোটেল খুলবার রেস্ত জুটিয়ে দিয়েছেন এতদিন পরে। এই 200 আর তোমার 200, সামনের মাসেই খুলব ভাবছি। এই টাকা কে দিলে জ্যাঠামশাই বলবেন না আমায়? তোমার মতো আরেকটি মা। আমি চিনি নে? আমাদের গায়ের বাবুর মেয়ে অতসী। বলবো সেসব কথা তোমায় আরেকদিন। আজ এবেলা যাচ্ছে, আমি গিয়ে ডেক চাপাই গিয়ে টাকা রেখে দাও এখন। হোটেলে আসিয়া বংশীকে বলিল, তোমার ভাগ্নেটিকে চিঠি লিখে আনাও বংশী, তাকে গদিতে বসতে হবে। লেখাপড়ার কাজ তো আমায় বা তোমায় দিয়ে হবে না। বংশী বলিল, সে তো বসেই আছে আজারিদা, একটা কাজ পেলে বেঁচে যাই। আমি আজই লিখছি। আর ঘর আমি দেখে এসেছি, তামাকের দোকানের পাশে ঘরটা ভালো, ওইটাই নাও, লেগে যাও দুর্গা বলে। দিন 2 পরে একদিন সকালে পদ্মঝি বলিল, ও ঠাকুর, শুনে রাখো, আজ কোথাও যেও না সব ছুটির পরে। আজও বেলায় সত্যনারায়ণের সিন্নি খদ্দেরদের বাদ দেবার সময় বলে দিও, ওবেলা যেন থাকে। আর তোমরা কে দিয়ে আমার সঙ্গে বেরোবে সত্যনারায়ণের বাজার করতে। বংশী ঠাকুর হাজারের দিকে চাহিয়া হাসিল। অবশ্য পদ্মঝি চলিয়া গেলে। ব্যাপারটা এই, হোটেলের এই যে সত্যনারায়ণের পূজা, ইহাদের একটি ব্যবসা। যাহারা মাসিক হিসেবে হোটেলে খায়, তাহাদের নিকট হইতে পূজার নাম করিয়া চাঁদা বা প্রণামী আদায় হয়। আদায় টাকার সব অংশ ব্যয় করা হয় না বলিয়াই হাজারি বা বংশীর ধারণা। অথচ সত্যনারায়ণের প্রসাদের লোভ দেখাইয়া দৈনিক নগদ খরিদ্দার যাহারা, তাহাদেরও রাত্রে আনিবার চেষ্টা করা হয়। কারণ এমন অনেক নগদ খরিদ্দার আছে যাহারা একবেলা হোটেলে খাইয়া যায়, 2 বেলা আসে না। বংশী ঠাকুর পরিবেশনের সময় প্রত্যেক ঠিকা খরিদ্দারকে মোলায়েম হাসি হাসিয়া বলিতে লাগিল, আগে বাবু, ওবেলা সত্যনারায়ণ হবে, হোটেলে আসবেন, ওবেলা অবশ্যই করে আসবেন। বাহিরে গদির ঘরে বেচু চক্রবর্তীও খরিদ্দারদিগকে ঠিক অমনি বলিতে লাগিল। বংশী ঠাকুর হাজারিকে আড়ালে বলিল, সব ফাঁকির কাজ। 1 চিলতে কলার পাতার আগায় 1 হাতা করে গুড়, গোলা আটা, আর তার উপর 2 খানা বাতাসা, হয়ে গেল। এর নাম তোমার সত্যনারায়ণের সিন্নি। চামার কোথাকার। সন্ধ্যার সময় পূর্ণ ভরচাঁদ সত্যনারায়ণের পূজা করিতে আসিলেন। বাসনের ঘরে সত্যনারায়ণের পিঁড়ি পাতা হইয়াছে। হোটেলের 2 চাকর মিলিয়া ঘড়ি ও কাঁসার পিটাইতেছে। পদ্মঝি ঘন ঘন শাঁখে ফু পাড়িতেছে, খানিকটা খদ্দের আকৃষ্ট করিবার চেষ্টাতেও বটে। স্টেশনে যে চাকর হিন্দু হোটেল বলিয়া চেঁচায়, তাহাকেও বলিয়া দেওয়া হয়েছে। সে যাত্রীদের প্রত্যেককে বলিতেছে, আসুন বাবু, সিন্নি পেশাদ হচ্ছেন হোটেলে, খাওয়ার বড্ড জুদ আজকে, আসুন বাবু। যাহারা নগদ পয়সার খরিদ্দার, তাহারা ভাবিতেছে, অন্য হোটেলেও তো পয়সা দিয়ে খাইবে যখন, তখন সত্যনারায়ণের প্রসাদ ফাও যদি পাওয়া যায়, বেচু চক্রবর্তীর হোটেলেই যাওয়া যাক না কেন। ফলে যদু বারজ্যের হোটেলে দৈনিক নগদ খরিদ্দার যাহারা, তাহারাও অনেকে আসিয়া জুটিতেছে এই হোটেলে। এদিকে নগদ খরিদ্দারদের জন্য ব্যবস্থা এই যে, তাহাদের সিন্নি খাইতে দেওয়া হইবে ভাতের পাতে, অর্থাৎ টিকিট কিনিয়া ভাত খাইতে ঢুকিলে তবে, নতুবা সিন্নিটুকু খাইয়া লইয়াই যদি খরিদ্দার পালায়। মাসিক খরিদ্দারদের জন্য অন্য প্রকার ব্যবস্থা। তাহারা চাঁদা দিয়াছে, বিশেষত তাহাদের খাতির করাও দরকার। পূজা সাঙ্গ হইলে তাহাদের সকলকে একত্রে বসাইয়া প্রসাদ খাইতে দেওয়া হইল।
বেচু চক্রবর্তী নিজের প্রত্যেকের কাছে গিয়া জিজ্ঞাসা করিতে লাগিলেন তাহারা আর একটু করিয়া প্রসাদ লইবে কিনা। যখন ওদিকে মাসিক খরিদ্দারগণকে সিন্নি বিতরণ করা হইতেছে, সে সময় হাজারি দেখিল রাস্তার উপর যতীন মজুমদার দাঁড়াইয়া হা করিয়া তাহাদের হোটেলের দিকে চাহিয়া আছে। সেই যতীন। হাজারির মনে হইল লোকটার অবস্থা আরও খারাপ হইয়া গিয়াছে। কেমন যেন অনাহার শীর্ণ চেহারা। সে ডাকিয়া বলিল, ও যতীনবাবু, কেমন আছেন? যতীন মজুমদার অবাক হইয়া বলিল, কে, হাজারি নাকি? তুমি আবার কবে এলে এখানে? সে অনেক কথা বলবো এখন, আসুন না আসুন। যতীন ইতস্তত করিয়া রান্নাঘরের পাশে বেড়ার গায়ের দরজা দিয়া হোটেলে ঢুকিয়া রান্নাঘরের দৌড়ে আসিয়া দাঁড়াইল। হাজারি দেখিল তাহার পায়ে জুতা নাই, গায়ে অতি মলিন উড়ানি, পরনের ধুতিখানিও তদ্রূপ। আগের চেয়ে রোগাও হইয়া গিয়াছে লোকটা। দারিদ্র ও অভাবের ছাপ চোখে মুখে বেশ পরিস্ফুট। যতীন কাষ্ঠ হাসি হাসিয়া বলিল, আরে, তোমাদের এখানে বুঝি সত্যনারায়ণ হচ্ছে আজকে? আগে আমিও কত এসেছি, খেয়েছি। তা খাবেন না? আপনি তো ছিলেন 12 মাসের বাদা খদ্দের। তা আসুন, পেশাদ খেয়ে যান। যতীন ভদ্রতা করিয়া বলিল, না না, থাক থাক, তার জন্যে আর কি হয়েছে। হাজারি একবার এদিক ওদিক চাহিয়া দেখিল কেহ কোনো দিকে নাই। সবাই খাবার ঘরে মাসিক খরিদ্দারদের আদর আপ্যায়ন করিতে ব্যস্ত। সে কলার পাত পাতিয়া যতীনকে বসাইল এবং পাশে বাসনের ঘর হইতে বড় এক বাটি সত্যনারায়ণের সিন্নি, 1 মুঠা বাতাসা ও 2টি পাকা কলা আনিয়া যতীনের পাতে দিয়া বলিল, একটু পেশাদ খেয়ে নিন। যতীন মজুমদার দ্বিরুক্তি না করিয়া সিন্নির সহিত কলা 2টি চটকাইয়া মাখিয়া লইয়া যেভাবে গোগ্রাসে গিলিতে লাগিল, তাহাতে হাজারির মনে হইল লোকটা সত্যই যথেষ্ট ক্ষুধার্ত ছিল। বোধহয় ওবেলা আহার জোটে নাই। 3-4 গ্রাসে অতখানি সিন্নি সে নিঃশেষে উড়াইয়া দিল। হাজারি বলিল, আর একটু নেবেন? যতীন পূর্বের মতো ভদ্রতার সুরে বলিল, না না, থাক থাক, আর কেন? হাজারি আরও 1 বাটি সিন্নি আনিয়া পাতে ঢালিয়া দিতে যতীনের মুখ চোখ যেন উজ্জ্বল হইয়া উঠিল। তাহার খাওয়া অর্ধেক হইয়াছে, এমন সময় পদ্মঝি রান্নাঘরের দৌড়ে আসিয়া হাজারিকে কি একটা বলিতে গেল এবং গোগ্রাসে ভোজনরত যতীন মজুমদারকে দেখিয়া হঠাৎ থমকিয়া দাঁড়াইল। বলিল, ওকে? হাজারি হাসিয়া বলিল, ও যতীনবাবু, চিনতে পারছ না পদ্মদিদি? আমাদের পুরনো বাবু। যাচ্ছিলেন রাস্তা দিয়ে, তা আমি বললাম আজ পুজোর দিনটা একটু পেশাদ পেয়ে যান বাবু। পদ্মঝি বলিল, বেশ। বলিয়াই সে ফিরিয়া আবার গিয়া মাসিক খরিদ্দারদের খাবার ঘরে ঢুকিল। যতীন ততক্ষণ পদ্মঝিকে কি একটা কথা বলিতে যাইতেছিল, কিন্তু সে কথা বলিবার সুযোগ ঘটিল না তাহার। সে খাওয়া শেষ করিয়া 1 ঘটি জল চাহিয়া লইয়া খাইয়া চোরের মতো খিড়কির দরজা দিয়া বাহির হইয়া গেল। অল্পক্ষণ পরেই গোবরা চাকর আসিয়া বলিল, ঠাকুর, কর্তা তোমায় ডাকছেন। হাজারি বুঝিয়াছিল কর্তা কি জন্য তাহাকে জরুরি তলব দিয়াছেন। সে গিয়া বুঝিল তাহার অনুমান সত্য, কারণ পদ্মঝি মুখ ভার করিয়া গদির ঘরে বেচু চক্রবর্তীর সামনে দাঁড়াইয়া। বেচু চক্রবর্তী বলিলেন, হাজারি, তুমি যত্নেটাকে হোটেলে ঢুকিয়ে তাকে বসিয়ে সিন্নি খাওয়াচ্ছিলে? পদ্মঝি হাত নাড়িয়া বলিল, আর খাওয়ানো বলে খাওয়ানো, 1 গামলা সিন্নি দিয়েছে তার পাতে। ইচ্ছে ছিল নুকিয়ে খাওয়াবে, ধর্মের ডাক বাতাসে। আমি গিয়ে পড়েছি সেই সময়, বড় ডেক নামলো কিনা তাই দেখতে, আমায় দেখে। হাজারি বিনীতভাবে বলিল, সত্যনারায়ণের প্রসাদ বলে বাবু দিয়েছিলাম, আমাদের পুরনো খদ্দের। বেচু চক্রবর্তী দাঁত খিচাইয়া বলিলেন, পুরনো খদ্দের? বাড়ি আমার পুরনো খদ্দের রে, হোটেলের 1 মুঠো টাকা ফাঁকি দিয়ে চলে গিয়েছে।
বাড়ি খদ্দের আমার, 4 মাস বিনি পয়সায় খেয়ে গেল, একটি আদলা উপরাত করলে না। 1 নম্বরের জুয়াচোর কোথাকার খদ্দের। তুমি কার হুকুমে তাকে হোটেলে ঢুকতে দিলে শুনি? পদ্মজি বলিল, আমি কোনো কথা বললি তো পদ্ম বড় মন্দ। এই আজারি ঠাকুর কি কম শয়তান নাকি? বাবু, আপনি জানেন না সব কথা? সব কথা আপনার কানে তুলতেও আমার ইচ্ছে করে না। নুকিয়ে নুকিয়ে হোটেলের আর্ধেক জিনিস ওঠে ওর এয়ার বক্সিতের বাড়ি। যত্নে ঠাকুরও ওর এয়ার, বুঝলেন না আপনি? বহাল করেন লোক, তখন আমি কেউ নই। কিন্তু হাতে হাতে দড়ি দেবার বেলা এই জনা না হলেও দেখি না চলে না। এই দেখুন আবার চুরি চামারি শুরু যদি না হয় হোটেলে, তবে আমার নাম। মেজু চক্রবর্তী বলিলেন, এটা তোমার নিজের হোটেল নয় যে তুমি হাজারি ঠাকুর এখানে যা খুশি করবে। নিজের মতো এখানে কাটালে চলবে না যেন। তোমার 8 আনা জরিমানা হলো। হাজারি বলিল, বেশ বাবু, আপনার বিচারে যদি তাই হয় করুন জরিমানা। তবে যতীনবাবু আমার এয়ারও নয় বা সেসব কিছুই নয়। এই হোটেলে ওর সঙ্গে আমার আলাপ। ওকে দেখিনি ও কতদিন। পদ্ধতি অনেক অন্যায্য কথা লাগায় আপনার কাছে। আমি আসছে মাস থেকে আর এখানে চাকরি করব না। পদ্মজি এ কথায় অনর্থ বাধাইল। হাত পা নাড়িয়া চিৎকার করিয়া বলিল, লাগায় লাগায় তোমার নামে? তুমি যে বড় লাগাবার যোগ্যী লোক, তাই পদ্ম লাগিয়ে লাগিয়ে বেড়াচ্ছে তোমার নামে। যত বড় মুখ নয় তত বড় কথা। তোমার মতো লোককে পদ্ম গ্যারাজির মধ্যে আনে না, তা তুমি ভালো করে বুঝো ঠাকুর। যাও না, তুমি আজই চলে যাও। সামনের মাসে কেন, মাইনেপত্র চুকি আজই বিদায় হও। তোমার মতো ঠাকুর রেলবাজারে গন্ডায় গন্ডায় মিলবে। মেজু চক্রবর্তী বলিলেন, চুপ চুপ পদ্ম, চুপ করো। খদ্দের পত্র আসছে যাচ্ছে, ও কথা এখন থাক, বড় হবে। আচ্ছা তুমি যাও এখন আজারি ঠাকুর। অনেক রাত্রে হোটেলের কাজ মিটিল। শুইবার সময় হাজারি বংশীকে বলিল, দেখলে তো কীরকম অপমানটা করলে পদ্ম দিদি। তুমিও ছাড়ো, চলো দুজনে বেরিয়ে যাই। দেখো একটা কথা বংশী, এই হোটেলের ওপর কেমন একটা মায়া পড়ে গিয়েছিল। মুখে বলি বটে যাই যাই, কিন্তু যেতে মন সরে না। কতকাল ধরে তুমি আর আমি এখানে আছি ভেবে দেখো তো। এই যেন আপনার ঘরবাড়ি হয়ে গিয়েছে, তাই না? কিন্তু এরা, বিশেষ করে পদ্ম দিদি, এখানে টিকতে দিলে না। এবার সত্যিই যাব। বংশী বলিল, যতীনকে তুমি ডেকেছিলে না ও আপনি এসেছিল? আমি ডেকেছিলাম। ওর অবস্থা খারাপ হয়ে গিয়েছে, আজকাল খেতেই পায় না। তাই ডাকলাম, বলি পুরনো খদ্দের তো, কত লোক খেয়ে যাচ্ছে, ও একটু সিন্নি খেয়ে যাক। এই তো আমার অপরাধ। পরের মাসের শুভ 1 তারিখে রেলবাজারে গোপাল ঘোষের তামাকের দোকানের পাশেই নূতন হোটেলটা খুলিল। টিনের সাইনবোর্ডে লেখা আছে, আদর্শ হিন্দু হোটেল। হাজারি ঠাকুর নিজের হাতে রান্না করিয়া থাকেন। ডাল ভাত মাছ মাংস সব রকম প্রস্তুত থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন ও সস্তা। আসুন, দেখুন, পরীক্ষা করুন। শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। বরাবরের মতোই গল্প পাঠে আমি মোহাম্মদ মেহেদি হাসান। আপনাদের জ্ঞাতার্থে একটা কথা জানিয়ে রাখি, অনেকেই আমার গল্পগুলো শুনছেন, ভালো লাগছে আপনাদের, সেটা আপনাদের মন্তব্য এবং শেয়ার দেখে বুঝতে পারি। তবে আপনারা সাবস্ক্রাইব করছেন না, এটা কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার। অনেক কষ্ট করে আপনাদের জন্য গল্প উপহার দেওয়ার চেষ্টা করি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুবান্ধব এবং পরিবার পরিজনদের সবার সাথে শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। এবং অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। মন্তব্য করে আপনাদের মনের কথাগুলো আমাকে জানাবেন এবং কেমন গল্প শুনতে চান অবশ্যই আমাকে জানাতে পারেন। আপনাদের মন্তব্যই আমার চ্যানেলের মূল মন্ত্র। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু
আর হয় না।